পার্কের একটা ব্রেঞ্চের ওপর অনেকক্ষণ যাবৎ বসে আছে নূপুর ও রাজ। রাজ সেই কখন থেকে বকবক করে যাচ্ছে, কিন্তু নূপুর কোনো উত্তর দিচ্ছে না। নীরব হয়ে বসে আছে। বোঝা যাচ্ছে মন খারাপ তার। রাজ অনেক চেষ্টা করছে নূপুরের মন ঠিক করতে, কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না। কি হলো নূপুর, কথা বলছো না কেন? আমার উপর রাগ করেছো? না। তাহলে কেউ কিছু বলেছে তোমাকে? না। কিছু তো একটা হয়েছে। কি হয়েছে আমাকে বলো। রাজ, তুমি কি আমাকে বিয়ে করবে? এটা কেমন কথা বললা? গত 2 বছর ধরে তোমাকে আমি ভালোবেসে এসেছি। তোমাকে বিয়ে করে সংসার করব সেই আশায়। আর তুমি কি না আজ আমাকে জিজ্ঞাসা করছো বিয়ে করবি কি না? আমার বিয়ে ঠিক হয়েছে রাজ। মাথা নিচু করে নূপুর বলল। হোয়াট? কি বলছো এসব নূপুর? সত্যি বলছি রাজ, বাবা মা আমার বিয়ে ঠিক করেছেন। আমি কত করে বললাম আমি অন্য কাউকে ভালোবাসি, কিন্তু তারা আমার কোনো কথাই শুনল না। বলেই কেঁদে ফেলল নূপুর। কেঁদো না নূপুর, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। সব ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হবে না রাজ। আমার বাবা এক কথার মানুষ, তিনি যা বলেন তাই করেন। আমার উপর ভরসা নেই তোমার? রাজ, চলো আমরা দূরে কোথাও পালিয়ে যাই, অনেক দূরে, যেখানে আমাদের কেউ খুঁজে পাবে না। আমরা আমাদের মতো করে সেখানেই সংসার শুরু করব। পাগল হয়ে গেছো তুমি নূপুর? আমরা তো কোনো অন্যায় করিনি, ভালোবেসেছি। তাহলে চোরের মতো পালিয়ে যাব কেন? তাহলে কি করব আমরা? আমি তোমার বাবা মায়ের সাথে দেখা করব, তাদেরকে বোঝাবো, দরকার হলে তাদের পায়ে ধরব, যেন আমাদেরকে আলাদা না করে। তুমি পারবে রাজ? ভালোবাসতে যখন পেরেছি, তখন এইটুকু তো করতে পারি। নূপুর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। রাজ, এখন আমার যেতে হবে। তুমি কখন যাবে আমাদের বাসায়? কাল সকালে যাব। তুমি কোনো চিন্তা করো না বাবুই পাখি। এসো, তোমাকে এগিয়ে দিই। না, লাগবে না। তুমি বরং এখন তোমার বাসায় যাও। কেউ যদি আমাদের একসাথে দেখে ফেলে, আবার বাবাকে যদি বলে দেয়, তাহলে বিপদ হতে পারে। আচ্ছা, সাবধানে যেও। বাই। বিদায় নিয়ে দুজন দুদিকে হাঁটা দিল। বিকাল 5:45। নূপুর বাসার কলিং বেল বাজাতেই বাসার কাজের মেয়েটা দরজা খুলে দিল। বাবা মা সোফায় বসে আছে। নূপুর না দেখার ভান করে নমে যেতে লাগলো। দাঁড়াও। বাবাটাকে থমকে দাঁড়ালো নূপুর। বলো বাবা, কোথায় গিয়েছিলে? ওই আখিদের বাসায় গিয়েছিলেন? 2 দিন কলেজে যায়নি তো, তাই নোটিশগুলো আনতে। কবে থেকে মিথ্যে বলা শিখেছো তুমি? মানে? আখির বাসায় আমি ফোন দিয়েছিলাম, সেখানে তুমি যাওনি। শুধু আখি কেন, কোনো ফ্রেন্ডের বাসায় তুমি যাওনি। আমি সবখানে খোঁজ নিয়েছি। কোথায় গিয়েছিলে বলো? নূপুর মাথা নিচু করে আসে, কিছু বলছে না। কি বলবে সে? তোর বিয়ে ঠিক হয়ে গেছে। সামনের সপ্তাহে তোর বিয়ে। আর এখনো তুই বাইরে বাইরে ঘুরে বেড়াস। নূপুরের মা বলল। মা, আমি কত করে বলবো এই বিয়ে করব না। আমি রাজকে ভালোবাসি। বিয়ে যদি করতে হয় রাজকেই করব। সি নূপুর, মা বাবার সামনে দাঁড়িয়ে তোর প্রেমলীলা শোনাচ্ছিস? তোর কি একটু লজ্জা করছে না? নূপুর কিছু বলল না। রেগে হনহন করে নিজের রুমে গিয়ে ঢুকল। নীরা খাটের উপর বসে চকলেট খাচ্ছে আর টিভিতে কার্টুন দেখছে। বড় বোনকে ঢুকতে দেখে টিভিটা অফ করে দিল। এই রাগে মোডে আছে। এখন যদি টিভি অফ না করে, হয়তো রাগের চোটে টিভি তাই ভেঙে ফেলবে। নীরা সাহস নিয়ে নূপুরকে বলল। আপু, তোর মন খারাপ কেন? কেন রে? আমার কি মন খারাপ থাকতে পারে না? না, কিছুদিন পর তোমার বিয়ে। এখন তো তোমার খুশি থাকার কথা, কিন্তু তা না করে গাল ফুলে আসছো যে। খাবি এক থাপ্পড়। যা এখান থেকে ফাজিল। রেগে মেগে বলল নূপুর। যাচ্ছি যাচ্ছি, এখনো বিয়েই হয়নি, তারপরও পর করে দিচ্ছ। বিয়ের পর না জানি কি করো। নীরা চলে গেল। নূপুর বসে আছে আর নীরবে অশ্রু বিসর্জন দিছে। বিয়েটা হয়ে গেলে সব শেষ হয়ে যাবে। কিভাবে থাকবে সে রাজকে ছাড়া? না, সে কিছুতেই রাজকে ছাড়া থাকতে পারবে না। রাজ নিশ্চয়ই কালে সে বাবাকে রাজি করাবে। রাজের উপর সেই বিশ্বাস আছে আমার। নূপুর শুয়ে আছে। কিছুই ভালো লাগছে না তার। রাত 10টা বাজে, এখনো খায়নি। নীরা বারবার বলেছে খেতে যাওয়ার জন্য, কিন্তু তার কথায় সে খাবে না। কিছুক্ষণ পর মা এলো নূপুরের রুমে। ও এখনো শুয়েই আছে। কি রে, কখন থেকে ডাকছি, আসছিস না কেন? ভাত খাবি না? বললাম না খাবো না, তাও বারবার ডাকছো কেন? মা এবার নূপুরের পাশে বসে ওর মাথায় হাত রাখলো। নরম সুরে বলল। মা রে, কোনো বাবা মাই তার সন্তানের অমঙ্গল চায় না। যে ছেলেটির সাথে তোর বিয়ে ঠিক করেছি সে অনেক ভালো, অনেক টাকার মালিক। বিদেশে পর্যন্ত ওদের বিজনেস আছে। ওর সাথে বিয়ে হলে তুই রাজরানী হয়ে থাকবি, দেখে নিস। দরকার নেই আমার রাজরানী হবার। এত শখ থাকলে নীরাকে বিয়ে করিয়ে দাও। আমি রাজকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। দরকার হলে বিষ খেয়ে মরে যাব। নূপুরের কথায় মা প্রচণ্ড রেগে গিয়ে সজোরে থাপ্পড় দেয় নূপুরের গালে। কিছু না বলেই সেখান থেকে চলে যায় মা।
নূপুর নিজের গালে হাত দিয়ে বসে আছে, চোখের বাদ মানছে না তার। কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়ে বুঝতেও পারে না। পরের দিন সকালে জোর করে নাস্তা খাওয়ায় নূপুরের মা। নূপুরের এক কথা, সে বিয়ে করবে না। মা সেদিকে ভ্রুক্ষেপ না করে নূপুরকে খাইয়েই চলেছে। এমন সময় বাসার কলিং বেল বেজে উঠল। নূপুরের বাবা নিজের রুমে ছিল। নীরা গিয়ে দরজাটা খুলে দেয়। রাজ এসেছে। রাজকে দেখে নূপুর যেন আশার আলো খুঁজে পায়। নূপুরের মা ছেলেটাকে চিনো না, বলল, তুমি কে বাবা? আমি রাজ। নামটা শুনে নূপুরের মা চমকে ওঠে। কারো কথার শব্দ পেয়ে নিজের রুম থেকে বেরিয়ে আসে নূপুরের বাবা। ছেলেটাকে নীলুফার রহমান, নূপুরের মা। নূপুরের মা কিছু বলে না। ছেলেটা বলল, আঙ্কেল, আমি রাজ। নামটা শুনে নূপুরের বাবা রেগে যায়। কেন এসেছো তুমি এখানে? রেগে গিয়ে ছেলেটিকে জিজ্ঞেস করে নূপুরের বাবা, আঙ্কেল, আমি নূপুরকে ভালোবাসি, নূপুরও আমাকে ভালোবাসে। আর আর কি? আমরা দুজন দুজনকে বিয়ে করতে চাই, মাথা নিচু করে বলে রাজ। তুমি কি জানো নূপুরের বিয়ে ঠিক হয়ে গেছে? জানি। জানো? জানার পরেও আসো এই কথা বলতে? আমরা 2 বছর ধরে দুজন দুজনকে ভালোবেসে এসেছি। আপনি এভাবে আমাদের ভালোবাসাকে নষ্ট করে দিবেন না আঙ্কেল, প্লিজ। আচ্ছা, তুমি কি করো? একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। স্যালারি কত? 30,000। তুমি কি জানো আমার নূপুরের দৈনিক খরচ কত? মাথা নিচু করে আছে রাজ। যাই হোক, তোমার কে কে আছে? আমি একাই। বাবা মা ছোটবেলায় মারা গেছেন। ও, সো স্যাড। নূপুর, তুই একটু ঘরে যা। নীলু, তুমিও যাও। বাবার কথায় নূপুর আর নূপুরের মা রুমে চলে গেল ঠিকই, কিন্তু নূপুরের মনটা এখানেই পড়ে আছে। রাজের সাথে বাবা একা কি কথা বলছে? রাজকে অপমান করবে না তো বাবা? ভাবছে নূপুর। 30 মিনিট পার হয়ে গেছে। রাজের কোনো সারা শব্দ পাচ্ছে না নূপুর। বাবাও চুপ। কিছুই বুঝতে পারছে না নূপুর। মাও কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে। কি করছে তারা? নূপুর রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে গেল। বাবা বসে আছে আগের মতোই, আর মা নিজের মতোই কাজ করছে, যেন কিছুই হয়নি এতক্ষণ। কিন্তু রাজ কোথায়? রাজকে কোথাও দেখতে পাচ্ছে না নূপুর। মা, রাজ কোথায়? মা কিছু বলছে না, নিজের মতোই কাজ করে যাচ্ছে। মা, তোমাকে কিছু জিজ্ঞেস করেছি আমি। আমি বলছি, রাজ চলে গেছে। পিছন থেকে বাবা উত্তর দিল, চলে গেছে? নিশ্চয়ই ওকে তোমরা অপমান করেছ, তাই না? তাই ক্ষোভে আমাকে না বলেই চলে গেছে? বলেই কেঁদে দিল নূপুর। ও একটা লোভী ছেলে, ওকে ভুলে যাও তুমি বাবা। তোমার কাছে রাজকে পছন্দ হয়নি ভালো কথা, কিন্তু ওকে লোভী বলবে না। ও যে কেমন ছেলে সেটা আমার চেয়ে বেশি তোমরা জানো না। তোমার চোখ এখন রঙিন, তাই যা দেখো রঙিন লাগে। আমি যা বলছি তাই মেনে নাও। রাজ খারাপ একটা ছেলে, আর লোভীও বাবা। প্রচণ্ডভাবে রেগে চেঁচিয়ে ওঠে নূপুর। আবার সাথে সাথেই নিজের রাগকে কন্ট্রোল করে বাবাকে বলে, তোমাদের কাছে টাকাই সব, ভালোবাসার কোনো দাম নেই। তাই টাকাওয়ালা কাউকে পেয়ে তার কাছে আমাকে বিক্রি করতে চাইছো। আমার ভালোবাসাকে কোনো মূল্য দিচ্ছ না। কিন্তু শুনে রাখো, রাজকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। দ্যাটস ফাইনাল। বলেই নূপুর আবার নিজের রুমে চলে এসে দরজা বন্ধ করে কাঁদতে লাগলো। নূপুরের কথায় নূপুরের মা কিছুটা ঘাবড়ে যায়, কিন্তু নূপুরের বাবা চোখে নূপুরের মাকে কিছু ইশারা করে, হয়তো সান্ত্বনা দিল। নূপুর শুধু ভাবছে কিভাবে সে রাজের সাথে দেখা করবে। বাবা হয়তো অনেক অপমান করেছে, ভাবতে পারছে না নূপুর। ভাবলেই কান্না পাচ্ছে। এই অবস্থায় নূপুর ওর সাথে দেখাও করতে পারবে না, কারণ বাসা থেকে যে এখন কেউ বের হতে দিবে না তাকে। নূপুর ফোনটা হাতে নিল। রাজের নাম্বারে ডায়াল করছে সে। রিং হচ্ছে, কিন্তু রিসিভ করছে না। হয়তো বাবার কোনো কথায় সে অনেক বেশি কষ্ট পেয়েছে, তাই অভিমানে রিসিভ করছে না। পঞ্চবারের মাথায় রাজ ফোন রিসিভ করলো। হ্যালো। হ্যাঁ নূপুর, বলো। রাজের কণ্ঠ শুনে নূপুর কেঁদে দিল। কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলো, তুমি রাগ করেছো রাজ? আমি জানি বাবা তোমাকে অপমান করেছে, তোমাকে বের করে দিয়েছে। তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমাকে ছাড়া বাঁচব না। কাঁদতে থাকলো নূপুর। আরে পাগলি, কাঁদছো কেন? আমি কি একবারও বলেছি তোমার সাথে রাগ করেছি? আমিও তোমাকে অনেক ভালোবাসি। সত্যি বলছি নূপুর, আই রিয়েলি লাভ ইউ। সত্যি? হুম, সত্যি। তাহলে চলো, আজই আমরা বিয়ে করব। বিয়েটা হয়ে গেলে বাবা মা ঠিকই মেনে নেবেন। আজই? হুম, আজই। কেন? তুমি আমাকে বিয়ে করতে চাও না? কি বলছো পাগলি? আমি তোমাকে হারাতে চাই না নূপুর। তুমি বাসা থেকে কিছু একটা বলে বের হয়ে আসো। ঠিক আছে, তুমি কোথায় থাকবে? তুমি আপাতত একটা রিক্সা নিয়ে তোমার কলেজের সামনে চলে আসো। সেখান থেকেই তোমাকে নিয়ে আমরা কাজে অফিসে চলে যাব। ঠিক আছে, তবে বিয়ের সাক্ষী পাবো কোথায়? সেটা আমার উপর ছেড়ে দাও।
হুম, ওকে, বাই। নূপুর অনেক সুযোগ খুঁজে বাসা থেকে বের হওয়ার জন্য, কিন্তু কিছুতেই কিছু করতে পারছে না। বাবা তো এই সময় অফিসে, নীরা স্কুলে। আর মাকে বলে বের হওয়া যাবে না, মা দিবে না বের হওয়ার জন্য, না বলেই বের হতে হবে। নূপুর পায়চারি করছে কখন সুযোগ মতো বের হতে পারবে। সুযোগ পেয়েও গেল। মা ওয়াশরুমে গেছে গোসলের জন্য। এই ফাঁকেই নূপুর বেরিয়ে পড়ল তার নতুন জীবন গঠনের লক্ষ্যে। নূপুর তার কলেজের বড় বটগাছটা নিচে বসে আছে। রাজ এখনো আসেনি তাকে নিতে। রাজের ফোনে সে বারবার ট্রাই করছে, বারবারই রাজ ফোন কেটে দিচ্ছে। নূপুরের মনে এক অজানা ভয় কাজ করতে লাগলো। রাজ তাকে ঠকাচ্ছে না তো? আরও 10 মিনিটও পরে অপেক্ষার পর রাজের দেখা মিলল। রাজ একটা সিএনজি নিয়ে এসে নূপুরের সামনে দাঁড়ালো। নূপুর, তাড়াতাড়ি আসো। নূপুর কোনো প্রশ্ন না করেই সিএনজিতে উঠে বসলো। রাজকে দেখে তার দেহে যেন প্রাণ আসলো। কি উল্টাপাল্টায় না ভাবছিল সে রাজকে নিয়ে। এত লেট করলি কেন? জানো, আমার কত ভয় হচ্ছিল। আর ফোনটাও রিসিভ করছিলে না। বিয়ের ব্যবস্থা করে আসলাম, বন্ধুদের ওইখানে রেখে এসেছি, তাই একটু ব্যস্ত ছিলাম বাবুই পাখি। আর ফোনটা মনে হয় সাইলেন্ট হয়ে আছে, বুঝতে পারিনি তুমি কল করেছো। বিয়ের কথা শুনে নূপুর লজ্জায় মাথা নিচু করল। নূপুরের এই অবস্থা দেখে রাজ মুচকি হাসছে। এখনই এত লজ্জা? তো বিয়ের পর যখন বাসর করব, তখন কি করবা বাবুই পাখি? দুষ্টুমি করে বলল রাজ। রাজের এই কথায় নূপুর আরো লজ্জা পেয়ে গেল। তাই নিজের লজ্জার সংবরণ করে রাজের পিঠে আলতো করে একটা কিল দিল। প্রায় 20 মিনিট পর সিএনজি একটা কাজী অফিসের সামনে এসে দাঁড়ালো। সিএনজি থেকে নেমে ভাড়া মিটিয়ে তারা অফিসের ভেতরে প্রবেশ করলো। রাজের আরও 4জন বন্ধু সেখানে আগে থেকেই অপেক্ষা করছে তাদের জন্য। রাজই তাদের আনিয়েছে। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। একে একে সব ধাপ পার করে রাজ ও নূপুরের বিয়ের কাজ সম্পন্ন করলেন কাজী সাহেব। রাজ ও নূপুরকে রাজের বন্ধুরা সবাই কংগ্রেস জানালো। নূপুর তো লজ্জায় শেষ। অফিস থেকে বের হয়ে বাকিরা সবাই চলে গেল। নূপুর আর রাজ দাঁড়িয়ে আছে। আমাদের বাসায় চলো রাজ। তোমাদের বাসায় যাব কেন? আমি তোমাকে বিয়ে করেছি, আমি আমার বাসায় নিয়ে যাব তোমাকে। আহ রাজ, আমি কি সেখানে থাকতে যাব নাকি? বাবা মার কাছ থেকে দোয়া নিতে যাব। একা একা বিয়ে করেছি তো, তাই তাদের দোয়া নিয়েই নতুন ঘরে পা দিতে চাই। কিন্তু তোমার বাবা যদি মেনে না নেয়? অবশ্যই মেনে নেবে। এতদিন যাই করুক না কেন, নিজের মেয়েকে বধূবেশে দেখলে বাবা নিশ্চয়ই রাগ করে থাকতে পারবে না। এত কনফিডেন্স? হুম, আচ্ছা, তাহলে চলো। সেই দুপুর থেকে নূপুর বাসায় নেই। সন্ধ্যা গড়িয়ে এখন রাত হয়ে গেছে। এখনো মেয়েটার কোনো খবর নেই। কোথায় যে গেল মেয়েটা? এসব নানান কিছু ভাবতে লাগলো নূপুরের মা। নূপুরের বাবা বেশ রাগি মুডে বসে আছে ড্রয়িং স্পেসে। এমন সময় কলিং বেল বাজলো। বাসার কাজের মেয়েটা দৌড়ে গিয়ে দরজাটা খুলে দিল। নূপুর আর রাজ ধীরে ধীরে ঘরে ঢুকলো। নূপুর মাথা নিচু করে আছে। নূপুরের মা ওদেরকে এই অবস্থা দেখে থ মেরে দাঁড়িয়ে গেল। তিনি ডাইনিং টেবিলে রাখা প্লেটগুলো মুছছিলেন। নিজের মেয়েকে এই অবস্থায় দেখে হাত থেকে একটা প্লেট নিচে পড়ে ভেঙে গেল। সেদিকে তার খেয়াল নেই। নূপুর রাজকে নিয়ে সামনে এগোতে নিল। যেখানে আছো সেখানেই দাঁড়াও, আর এক পাও সামনে এগোবে না। নূপুরের বাবা ঝাঁঝালো কণ্ঠে কথাটা বললেন। বাবা, চুপ করো। কোন সাহস হলো কি করে এই অবস্থায় এ বাড়িতে ঢোকার? বাবা, এটা আমাদের বাড়ি, আর আমি ঢুকবো না? না, এইটা তোমার বাড়ি না। কিভাবে পারলে নিজের বাবা মায়ের মুখে চুলকানি মেখে ওইরকম একটা লোভী ছেলেকে বিয়ে করতে? ছি, এইটা দেখার আগে আমার মরণ হলো না কেন? কথাগুলো বলতে বলতে ওনার চোখে পানি এসে গেল। তাও তিনি ভেঙে পড়লেন না। বাবা, কি বলছো তুমি? আরও কে লোভী বা বলছো কেন বারবার? ও আমার স্বামী। তাহলে তোমার ওই নামমাত্র স্বামী নিয়ে চলে যাও এই মুহূর্তে। আমি মনে করব আমার বড় মেয়ে মারা গেছে। রাজয় একইভাবে দাঁড়িয়ে আছে, কিছু বলছে না সে। তার মনের মধ্যে কি চলছে বোঝা মুশকিল। এইটা তুমি বলতে পারলে বাবা? কেঁদে দিল নূপুর। ওই মুখে আমাকে আর বাবা বলবি না। আজ থেকে আমার একটা মাত্র মেয়ে, আর সেটা হলো নীরা। আমি তোমার কেউ হই না বাবা। কেঁদে কেঁদে জিজ্ঞেস করলো। না, তুই আমার কিছুই হস না। তুই আমার কাছে মরে গেছিস। এই মুহূর্তে তোকে আমি প্রত্যাখ্যান করলাম। চলে যাই বাড়ি থেকে। কখন আর এমুখ হবি না। কঠোর কণ্ঠে নূপুরের বাবা কথাগুলো বলল। নূপুর ছলছল চোখে তার মায়ের দিকে তাকালো। ওর তাকানো দেখে নূপুরের মা তখনই নিজের রুমে চলে গেল। সম্ভবত নূপুরের মুখ দেখতে চান না তিনিও। নূপুর কিছুক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে রইল। তারপর রাজকে নিয়ে চিরতরে বেরিয়ে গেল এ বাড়ি থেকে। এই মুহূর্তে নূপুরের বুকটা ফেটে যাচ্ছে। যাওয়ার আগে আরেকবার নিজেদের বাড়িটা ভালো করে অবলোকন করল। তারপর কাঁদতে কাঁদতে চলে গেল।
সিএনজিতে বসে আছে নূপুর ও রাজ। রাজ স্বাভাবিক থাকলেও স্বাভাবিক নেই নূপুর। কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছে বেচারি। এভাবে কি সারাক্ষণ কেঁদে যাবে বাবুই পাখি? নূপুর কিছু বলল না, কেঁদেই যাচ্ছে। ও বাবুই পাখি, কথা বলো, তা না হলে কিন্তু এখন আমিও কেঁদে দেবো বলে দিলাম। নূপুর এবার রাজের দিকে তাকালো। বলো কি বলবা? মন খারাপ করো না, আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। তোমার আশাতেই তো ঘর ছাড়লাম। এবার একটু হাসো। নূপুর একটু নড়ে বসলো, কিন্তু হাসলো না। কিছুক্ষণের মধ্যে সিএনজি একটা বাসার সামনে এসে দাঁড়ালো। রাজ ভাড়া মিটিয়ে নূপুরকে নিয়ে ভেতরে ঢুকলো। 2 তলা একটা বাসা। রাজ নূপুরকে নিয়ে 2 তলায় উঠল। ঘরটা অন্ধকার। নূপুর অন্ধকার খুব ভয় পায়, তাই রাজের হাত ধরে আছে শক্ত করে। ভয় সে জমে যাচ্ছে। এমন সময় কিসব ভয়ানক সাউন্ড আসতে লাগলো নূপুরের কানে। পরিবেশটা মুহূর্তের মধ্যেই ভৌতিক হয়ে গেছে নূপুরের কাছে। রাজ, লাইটটা জ্বালাও প্লিজ, আমার ভয় লাগছে। পাচ্ছি না তো লাইট, কোথায় যে রাখলাম। নূপুরের ভয় ক্রমাগত বাড়তে লাগলো। ভয়ে সে ঘামছে। আরো ভয় বেড়ে গেল তার, যখন দেখল রাজের হাতটা তার হাতের মাঝে নেই। রাজ, তুমি কোথায়? মজা করো না আমার সাথে, খুব ভয় করছে আমার। কোথায় তুমি রাজ? ভয়ে চেঁচাতে লাগলো নূপুর। কিন্তু রাজের কোনো সাড়া নেই। 1 পা 2 পা করে পিছাতে লাগলো সে। হঠাৎ করেই কিছু একটার সাথে ধাক্কা লাগায় চোখ বন্ধ করে চিৎকার করতে লাগলো নূপুর। আর তখনই লাইটটা জ্বলে উঠল। চোখ মেলে তাকালো নূপুর। এ কি? নিজের চোখে বিশ্বাস করতে পারছি না সে। পুরোটা ঘর ফুল দিয়ে সাজানো। গোলাপ, গাধা আর রজনীগন্ধা ফুল দিয়ে অপূর্বভাবে ঘরটা সাজানো হয়েছে। আর রাজ নূপুরের সামনে পলক্ষীনভাবে তাকিয়ে আছে। কি পছন্দ হয়েছে বাসর ঘর? কখন করলে এগুলো? আমি করিনি, আমার ফ্রেন্ডসরা যখন তাড়াতাড়ি চলে এসেছিল এটার জন্যই ওরাই সাজিয়েছে। ও, বললি না তো পছন্দ হয়েছে কিনা? খুব পছন্দ হয়েছে, সত্যি। তাহলে মুখটা এখনো কালো করে রেখেছো কেন? একটু হাসো। আমার সোনা বউটার হাসি মুখটা একটু দেখি। রাজের কথায় নূপুর অনিচ্ছা সত্ত্বেও হেসে দিল। এই তো, এতক্ষণে আকাশে চাঁদ উঠেছে বলে নিজেই হাসলো রাজ। কিছুক্ষণ পর রাজ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে নূপুরকেও ফ্রেশ হতে পাঠালো। ফ্রেশ হয়ে এলে দুজনে মিলে ডাইনিং টেবিলে গেল খাওয়ার জন্য। খাবার দিয়ে সাজানো ডাইনিং টেবিল। নূপুর কিছুটা অবাক হলো। এত খাবার কখন করলে এগুলো? এগুলো আমার ফ্রেন্ডসরাই করেছে। ওরা খুব ভালো, তাই না? তোমায় খুব ভালোবাসে। হ্যাঁ, ছোটবেলার বন্ধু বলে কথা। এখন খাও, অনেক রাত হয়ে গেছে। বাব্বা, আমার বই দেখছি খুব তারা, তর সইছে না বুঝি। দুষ্ট হাসি দিল রাজ। নূপুর কিছুটা লজ্জা পেলেও তার কথায় কোনো পাত্তা না দিয়ে খাওয়া শুরু করলো। খাওয়া শেষ করে রাজ কোথায় যেন গেল। রাত 11টা। নূপুর রুমে বসে আছে। কিছুক্ষণ আগে পার্লার কর্মীরা এসে নূপুরকে বউ সাজিয়ে দিয়ে গেছে। রাজ ওর জন্য স্টোন কম্বিনেশনে গোল্ডেন পাড়ের একটা শাড়ি আনিয়েছে তার এক বন্ধুকে দিয়ে। সেই শাড়ি দিয়েই নূপুরকে বইয়ের সাথে সাজিয়ে বাসর ঘরে রেখে গিয়েছে তারা। নূপুরের যেন অবাক হওয়ার কোনো শেষ নেই। রাজ কখন কি করছে সব নূপুরের মাথার ওপর দিয়ে যাচ্ছে। 10 মিনিট পর রাজ রুমে আসলো। রাজ এক হাতে করে একটা ফলের ঝুড়ি আনলো, যেখানে আছে অনেক রকমের ফলমূল। আরেক হাতে একটা মিষ্টির বাটি। ফলের ঝুড়ি আর মিষ্টির বাড়িটা পাশের একটা টেবিলের উপর রাখলো রাজ। ততক্ষণে নূপুর খাট থেকে নামলো। আরে নামছো কেন? নূপুর কোনো জবাব দিল না। রাজের পায়ের কাছে নিচু হয়ে বসে মাথাটা ওপরের দিকে রেখে রাজের 2 পায়ে হাত দিয়ে সালাম করলো নূপুর। রাজ নূপুরের 2 বাহুতে ধরে উঠালো। আরে বোকা, আমাকে সালাম করা লাগে? আজ থেকে আমাদের নতুন জীবন শুরু, তাই তোমাকে সালাম করেই আমি নতুন জীবন শুরু করতে চাই। রাজ নূপুরকে আলতো করে জড়িয়ে ধরল। আমি তোমাকে আমার পায়ে নয়, বুকে রাখতে চাই নূপুর। নূপুরের চোখে পানি চলে আসলো। আজ এমন একটা খুশির দিনে সে যে তার পরিবার থেকে প্রত্যাখ্যান হয়েছে। রাজ দেখার আগে নূপুর চোখের পানিটা মুছে নিল। রাজ নূপুরকে 2 হাতে আলতো করে ধরে খাটে বসালো। তারপর সে নিজেও বসলো। নূপুরকে আজ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে রাজ। আজ নূপুরকে সম্পূর্ণ নতুন লাগছে। তোমাকে আজ অনেক সুন্দর লাগছে নূপুর। ইচ্ছে করছে এখনই তোমার মাঝে হারিয়ে যায়। এত উতলা হলে চলে না। আমার জীবন বেরিয়ে যাচ্ছে। কেন, কি হয়েছে তোমার? খানিকটা অস্থির হয়ে জিজ্ঞেস করলো। আরে বাবা, কি ভারী একটা শাড়ি আনিয়েছো। আমার থেকেও ভারী এটা, থাকতে পারছি না আমি। ওহ সরি, যাও ড্রেস চেঞ্জ করে আসো। কোথা থেকে চেঞ্জ করব শুনি? আমি কি কোনো জামা কাপড় এনেছি নাকি? ন্যাকামি করে বলল নূপুর। তুমি না আনালেও তোমার বর আনিয়েছে। মানে? রাজ পাশের রুমে গিয়ে সেখান থেকে একটা শপিং নিয়ে আসলো। এই নাও ধরো। কি আছে ওটাতে? খুলেই দেখো। নূপুর শপিং ব্যাগ থেকে 3টা প্লাজো, 3টা কুর্তি প্লাস 3টা ওড়না, সাথে আরো 2টা নর্মাল 3 পিস বের করলো।
বাসায় পরার জন্য রাজ এগুলো এনেছে। অবাক হলো নূপুর। তুলনায় জানলে কি করে আমার এগুলো লাগবে? কমন সেন্স। তুমি তো আমার বাসা থেকে কাপড় নিয়ে আসোনি। আর আমার বাসাতেও মেয়েদের কোনো কাপড় নেই। তোমার দায়িত্ব আমি নিয়েছি। তাই তোমার কি লাগবে না লাগবে সেটা তো আমাকেই দেখতে হবে, তাই না? আর তোমার যে নর্মাল ড্রেস লাগবে সেটা আমি নিজেই বুঝি। তাই কিছুক্ষণ আগে নিয়ে এসেছি। নূপুরের চোখে পানি চলে আসলো। সেই মুহূর্তেই রাজকে জড়িয়ে ধরে কেঁদে দিল। তুমি আমার কথা এত ভাবো কেন? এত বোঝো কেন আমাকে? আমি যে আমার বাবুই পাখিকে খুব ভালোবাসি। আমার বাবা মা তো আমাকে বুঝলো না। ভেবো না নূপুর, সব ঠিক হয়ে যাবে। এখন যাও, ফ্রেশ হয়ে এসো। রাত তো শেষ হয়ে গেল। হুম। নূপুর একটা কুর্তি আর প্লাজো নিয়ে ওয়াশরুমে চলে গেল। ড্রেস চেঞ্জ করে রাজের পাশে এসে বসলো। গা কাঁপছে নূপুরের। তাও সে রাজের কাছ থেকে দূরে যায়নি। রাজ অবাক দৃষ্টিতে কিছুক্ষণ নূপুরের দিকে তাকিয়ে রইল। আচমকাই রাজ নূপুরকে নিজের বুকে টেনে নিয়ে ওর কপালে চুমু দিল। নূপুর হারিয়ে গেল রাজের মাঝে। শুরু হলো তাদের নতুন জীবন। সকাল 6টা। নূপুরের ঘুম ভেঙে গেছে। ঘুমের মধ্যে রাজ নূপুরকে জড়িয়ে ধরে আছে। ঘুমন্ত রাজকে আজ অপূর্ব লাগছে নূপুরের কাছে। নূপুর রাজের হাতগুলো আস্তে আস্তে নিজের শরীরের ওপর থেকে সরিয়ে বিছানা থেকে নামলো। নেমে এক পলক রাজের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে ওয়াশরুমে চলে গেল। 15 মিনিট পর ওয়াশরুম থেকে বেরিয়ে এলো নূপুর। রাজ এখনো ঘুমাচ্ছে। নূপুর রাজের পাশে এসে বসলো। নিজের ভেজা চুলগুলো রাজের মুখের ওপর রাখতেই রাজ ধরফরিয়ে উঠে বসলো। নূপুরকে অপলকভাবে দেখছে রাজ। সদ্য গোসল করায় আর ভেজা চুলে নূপুরকে অসাধারণ লাগছে এই মুহূর্তে। রাজ নূপুরকে জড়িয়ে ধরল। আমাকে হার্ট ফিল করানোর ধান্দা, তাই না? কেন? যে বেশি আমার সামনে এসেছো আমি তো মরেই যাব। ধুর, কি যে বলো না। শোনো, আমার খুব পেয়েছে। টয়লেটে যাও। আমাকে বলছো কেন? ধুর, আমার কি টয়লেট পেয়েছে নাকি? আমার তো প্রেম প্রেম পেয়েছে। বলেই দুষ্ট হাসি দিয়ে রাজ নূপুরকে আরো কাছে টেনে নিল। নূপুর যেন লজ্জায় মরে যাচ্ছে। তবুও রাজের ডাকে সাড়া দিল নূপুর। সকাল 9টা 30 মিনিট। নূপুর নিজের রুমে পেটে হাত দিয়ে খাটের উপর বসে আছে। খিদির জ্বালায় পেটে তার ইঁদুর দৌড়াচ্ছে। রাজ কিছুক্ষণ আগে গোসল সেরে হোটেলে গিয়েছে খাবার আনতে। অবশ্য নূপুর নাস্তা বানাতে চেয়েছিল, কিন্তু রাজ দেয়নি। নতুন বউ তো, তাই। অবশ্য নূপুর রাজের কাছ থেকে প্রমিস করিয়ে নিয়েছে যে দুপুর থেকে সে রান্না করবে। রাজও রাজি হয়েছে। রাজ হোটেলের কাছে যেতেই পিছন থেকে কেউ ডাক দিল। রাজের বন্ধু দিহান। আরে দিহান, কি খবর? ভালোই। খুব স্বার্থপর হয়ে গেলি রে। কেন এমন বলছিস কেন? বিয়ে করলি, আমাকে শোনালি না পর্যন্ত। আরে আর বলিস না। অনেক ঝামেলার মধ্যে বিয়েটা হয়েছে। তা তো বুঝলাম। বিয়েতে ইনভাইট করলি না। এখন কি তোর বউটাকে দেখাবি না? দেখাবো না কেন? অবশ্যই দেখাবো। তাহলে চল, ভাবিকে একবার দেখেই যায়। এখন যাবি নাকি? কেন? কোনো সমস্যা? কি যে বলিস। সমস্যা হবে কেন? তবে মাত্র কালই বিয়ে করে আনলাম। এখন তোকে নিয়ে গেলে ও খুব আনইজি ফিল করবে। অন্য একদিন দেখবি। আজ না। বউ পাগলা। ওকে। বন্ধুর সাথে কথা শেষ করে রাজ হোটেলে গিয়ে বিরিয়ানি কিনে আনলো। বাসায় গিয়ে দেখে নূপুর পেটে চাপ দিয়ে বসে আছে। কিছুটা হাসি পেল রাজের। হাসি চাপা দিয়ে নূপুরের সামনে গিয়ে বসলো রাজ। বেশি খিদে পেয়েছে বাবুই পাখি? নূপুর মুখ বাঁকা করলো। কিছু বলল না। রাজ বিরিয়ানির প্যাকেটটা খুলে প্লেটে নিল। নূপুর নিজ হাতে খেতে যাবে, তখনই রাজ নূপুরের হাত ধরে ফেলল। কি হলো? খেতে দিবি না নাকি? না। মানে? মানে হলো গিয়ে আমার বাবুই পাখিটাকে আমি নিজের হাতে খাইয়ে দেব। নূপুর শুধু হাসলো। এই নাও, হা করো। রাজ 1 লোকমা 2 লোকমা করে নূপুরের মুখে তুলে দিচ্ছে। নূপুর শুধু খেয়েই যাচ্ছে। হঠাৎ খেয়াল হলো সে একাই খেয়ে যাচ্ছে। রাজ কিছুই খাচ্ছে না। শুধু আমাকেই খাইয়ে দিবে? তুমি খাবে না? কি করে খাবো? আমার বাবুই পাখিটা যে আমার কোনো খবরই নিচ্ছে না। নূপুর হাসলো। নিজের হাতে ছোট্ট একটা লোকমা নিয়ে রাজের মুখে পড়ে দিচ্ছে। রাজ তৃপ্তি সহকারে খেলো। খাওয়া শেষে রাজ বাইরে গেল বন্ধুদের সাথে দেখা করতে। আর নূপুর ঘর গোছাতে লাগলো। সে যে এখন এক সংসারী রমণী। দুপুরে রান্না বান্না করে টেবিল সাজালো নূপুর। রাজ এসে ফ্রেশ হয়ে টেবিলে বসতে বসতে বলল, কি রান্না করলে গিন্নি? নূপুর চোখ কুঁচকে রাজের দিকে তাকালো। কি বললি? গিন্নি মানে কি সেটা তোমার জানতে হবে না। খিদে পেয়েছে, খাবো। কি রেঁধেছো সোনা? তোমার ফ্রিজে যা ছিল তাই রেঁধেছি। কি, মুরগি? নিজে দেখো। রাজ ঢাকনাটা তুলে দেখলো বাটিতে গরুর গোস্ত রাখা। এক টুকরো মুখে নিল রাজ। ওয়াও, তুমি তো বেশ ভালো রাঁধো। কার কাছ থেকে শিখলে? মায়ের কাছ থেকে। রাজ নূপুরের দিকে তাকালো। নূপুর মন খারাপ করে দাঁড়িয়ে আছে। আবার মন খারাপ করলে খাবো না কিন্তু বলে দিলাম। কই, মন খারাপ করিনি তো। তুমি খাও।
তুমি খাবে না? আমার খিদে নেই, তুমি খেয়ে নাও। ওকে, আমারও খিদে নেই, রেখে দাও খাবার। অভিমানের সুরে বলল রাজ। তুমি এত জ্বালাও কেন আমাকে? তুমি যে আমার কাছ থেকে শুধু পালাতে চাও তাই। হয়েছে, আর ঢং করা লাগবে না। এবার খেয়ে নাও, খেয়ে আমাকে উদ্ধার করো বাপু। রাজ হাসল, নূপুরও হাসল। অতপর দুজনে খাওয়া শুরু করলো। দেখতে দেখতে 3 দিন কেটে গেল। রাজ এই 3 দিনে একবারের জন্য অফিসে যায়নি। সেদিন রাতে খাওয়া দাওয়া শেষ করে রুমে শুয়েছিল রাজ। নূপুর তার হাতের কাজগুলি শেষ করে রুমে আসলো। রাজ শুয়ে আছে। নূপুর রাজের পাশে এসে রাজের বুকে মাথা রেখে শুল। রাজ 2 হাত দিয়ে জড়িয়ে ধরল নূপুরকে। রাজ, বলো, একটা কথা বলবো? জিজ্ঞাসা করার কি আছে, বলেই ফেলো। তুমি অফিসে যাচ্ছ না কেন? এই জবটাই তো আমাদের একমাত্র সম্বল। এভাবে অফিস কামাই করলে তো জবটা থাকবে না। তখন কি হবে? রাজ মুচকি হাসল, বলল, পাগলি, সেই চিন্তা তোমাকে করতে হবে না। আমি অন্য কোনো প্ল্যান করছি। আমি চিন্তা করব না তো কে করবে? আর কি প্ল্যান করেছো? জবটা আমি আর করব না, ভাবছি বিজনেস শুরু করব। সে কি? বিজনেস করতে গেলে তো অনেক টাকা লাগবে। এত টাকা পাবে কোথায় তুমি? টাকার ব্যবস্থা আছে আমার কাছে, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি শুধু দোয়া করো আমি যেন আমার লক্ষ্যে সাকসেস হতে পারি। তা তো অবশ্যই, সেটা কি তোমাকে বলতে হবে? আমিও চাই তুমি অনেক বড় হও। রাজ মুচকি এসে নূপুরের কপালে চুমু খেল। নূপুর চোখ বন্ধ করে ফেলল। রাজ নূপুরকে আরো কাছে নিয়ে গেল। নূপুরের গলায় নিজের ঠোঁট ছোঁয়ালো রাজ। এতক্ষণে নূপুরের নিঃশ্বাস ভারী হবার উপক্রম। আস্তে আস্তে ওরা দুজন দুজনের মাঝে বিলীন হয়ে গেল। অনেক দিন পার হয়ে যায়। এর মাঝে রাজ নূপুরকে নিয়ে নানান জায়গায় বেরিয়ে এসেছে। রাজ সর্বদাই নূপুরের মনকে উৎফুল্ল রাখার চেষ্টা করছে। তাই তো নূপুরের পছন্দের জায়গাগুলোতে তাকে নিয়ে গিয়েছে। এর মধ্যে সবচেয়ে পছন্দের জায়গাটি হচ্ছে সাজেক ভ্যালি। ওখানে গিয়ে ওরা তাদের রোমাঞ্চকর মুহূর্তগুলো কাটিয়েছে। কয়েকদিন সেখানে থেকে আবার নিজেদের গন্তব্যে চলে এসেছে তারা। অনার্স কমপ্লিট করেছিল নূপুর। মাস্টার্স করা হয়ে ওঠেনি। এর আগে এত কিছু হয়ে গেছে। রাজকে বলে নূপুর আবারও কলেজে অ্যাডমিট নিল মাস্টার্স কমপ্লিট করার লক্ষ্যে। কিছুদিন হলো রাজ তার বিজনেস দাঁড় করিয়েছে। রাজ এখন অনেক বিজি। যদিও প্রথম হওয়ায় অনেকটা বিপাকে পড়েছে সে, কিন্তু হাল ছাড়ছে না। ওর একটাই লক্ষ্য, ওকে প্রতিষ্ঠিত হতে হবে, অনেক বড় হতে হবে। সেই সকালে যায়, আবার রাতে ফিরে। কোনোদিন লাঞ্চ করতে বাসে আসে, আবার কোনোদিন আসে না। কি করে আসবে? অনেক ব্যস্ততার মধ্যে থাকতে হয় যে তাকে। যেদিন বাসায় আসবে না সেদিন আগেই নূপুরকে ফোন করে জানিয়ে দেয়, নইলে পাগলিটা যে আবার না খেয়ে বসে থাকবে। দিন যায়। নূপুর তার পড়ালেখা আর সংসার নিয়ে ব্যস্ত থাকে। রাজের বিজনেস এখন আরো বড় করেছে। সফলতা যেন তাকে হাত পেতে রাখছে সবসময়। অল্প সময়ে সে শহরের নামকরা ব্যবসায়ী হয়ে ওঠে। সেদিন দুপুরে, হ্যালো রাজ। হ্যাঁ বলো। দুপুরে বাসায় আসবে না? অনেক বিজি, আসতে পারবো না। আমি যে আজ তোমার পছন্দের খাবার তৈরি করেছি। ও, বললাম তো আসতে পারবো না। কান দিয়ে কথা ঢোকে না নাকি? খেয়ে নাও তুমি, বলেই ফোনটা কেটে দিল রাজ। নূপুর ফোনের দিকে তাকিয়ে আছে ছলছল চোখে। ইদানিং রাজ নূপুরের সাথে তেমন একটা ভালো ব্যবহার করে না। আগের মতো পাগলামি করে না তার সাথে। ভাবতেই চোখের জল পড়তে লাগলো। দুপুরে আর খেলো না নূপুর। না খেয়ে কিছুক্ষণ শুয়ে রইল। শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়লো বুঝতে পারল না সে। যখন ঘুম ভাঙল তখন দেখলো 6টা বাজে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিল নূপুর। নিজেকে কিছুটা হালকা লাগছে নূপুরের। রাতের রান্না বসালো সে। রান্না শেষে পড়তে বসলো। নূপুর পড়ছে আর বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। রাত 10টা বেজে গেছে। এখনো রাজের আসার কোনো নাম নেই। এত রাত করেতে কখনো ফিরতো না রাজ। চিন্তায় পড়ল নূপুর। রাজের ফোনে বারবার ফোন দিতে লাগলো নূপুর। ফোনটা বন্ধ পাচ্ছে। চিন্তার মাত্রাটা আরো বেড়ে গেল। বইটা রেখে বারান্দায় গিয়ে একটা ইজি চেয়ারে বসলো নূপুর। এখনো ফোনে ট্রাই করে যাচ্ছে ফোনে, কিন্তু লাইন পাচ্ছে না। তন্দ্রা এসে গেল নূপুরের চোখে। হঠাৎ কলিং বেলের আওয়াজে ঘুম ভেঙে পড়েছিল নূপুরের। ঘুম ঘুম চোখে ফোনের দিকে তাকালো। দেখলো 1টা বাজে। এত রাতে আবার কে এলো? ভাবতে লাগলো নূপুর। আচমকায় মনে হলো রাজ এখনো ফেরেনি। বসে থাকতে থাকতে ঘুমিয়ে গিয়েছিল নূপুর। কলিং বেল বেজেই যাচ্ছে। নূপুর তাড়াহুড়ো করে গিয়ে দরজা খুলল। রাজ অগ্নি চোখে নূপুরের দিকে তাকিয়ে আছে। কখন থেকে ফোন দিছি, কোথায় ছিলে? বেশ রাগীভাবে কথাগুলো বলল রাজ। নূপুর বেশ বুঝতে পারল রাজ ড্রিঙ্কস করেছে। বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি ড্রিঙ্কস করেছো রাজ? হ্যাঁ করেছি। তাতে তোর কি? তোর বাপের টাকায় তো আর করিনি। মাতলামোর করে কথাগুলো বলছে রাজ। তোমার নেশা হয়ে গেছে, ভিতরে এসো। কি বললি তুই? আমার নেশা হয়েছে? বেশ হয়েছে।
আরো নেশা করব। কোনো কথা বলবি না তুই, বলে রাজ ভেতরে গিয়ে শুয়ে পড়ল। জামা কাপড় কিছুই চেঞ্জ করেনি, এমনকি জুতো জোড়া পর্যন্ত খোলেনি। নেশার ঘড়ি থাকায় ঘুমিয়ে পড়ল তাড়াতাড়ি। নূপুর রাজের পায়ের কাছে এসে বসল। চোখ জোড়া তার পানিতে ভিজে গেছে। রাজের পা থেকে জুতো জোড়া খুলল নূপুর। তার পায়ে ধরে কাছে নূপুর, কাছে আর একা একাই বলছে, কি হয়েছে তোমার রাজ? তুমি তো এমন ছিলে না। তোমার নেশা তো আমি ছিলাম, আর আজ এই বাজে নেশার জন্য আমার সাথে খারাপ ব্যবহার করছো। আমাকে যা খুশি তাই বলছো, যে তোমার জন্য আমি আমার বাবা মাকে ছেড়ে চলে এসেছি। আর আজ সেই তুমি আমাকে আমার বাবাকে নিয়ে কথা শোনাচ্ছ। কাঁদছে নূপুর। রাজের পায়ে মাথা ঠেকিয়ে কাঁদতে লাগলো সে, ফুপিয়ে কাঁদছে। জোরে কাঁদলে যে রাজের ঘুম ভেঙে যাবে। ভোর 6টায় ঘুম ভাঙে রাজের। আড়মোড়া দিয়ে ঘুম থেকে জাগতেই তার পায়ের উপর কিছু একটার ভার অনুভব করে সে। পায়ের দিকে তাকাতেই সে শক খায়। নূপুর তার পায়ে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। উঠে বসে রাজ। নূপুরকে ধাক্কা দেয় কিছুটা। নূপুর জেগে ওঠে। রাজ এখন স্বাভাবিক। নূপুর চোখ কচলাতে কচলাতে রাজের দিকে তাকায়। এক নজর রাজের দিকে তাকিয়েই অষ্টমে চলে যায় সে। রাজ কিছু বুঝতে পারছে না। নূপুর তো তার সাথে কখনো এমন করে না। পরে ভাবল, হয়তো ওয়াশরুমে যাওয়ার জরুরি, তাই এভাবে চলে গেছে। সকালে নাস্তা সেরে রাজ অফিসে চলে গেল। যাওয়ার আগে নূপুরের কপালে একটা চুমু দিল, কিন্তু নূপুরের কোনো রেসপন্স পেল না। সেদিন রাঁচেও নূপুর রাজকে আর কল করেনি। নূপুর গোসল ছেড়ে ওয়াশরুম থেকে বেরিয়েছে মাত্র, তখনই কলিং বেল বাজল। নূপুর গিয়ে দরজাটা খুলে আবার চলে এলো। রাজ দরজাটা লাগিয়ে ধীরে ধীরে নূপুরের পেছনে এগোতে লাগলো। নূপুর সেটা খেয়াল করেনি। নূপুর রুমে গিয়ে খাটের উপর বসলো। পিছনে রাজও রুমে ঢুকেই রুমের দরজা আটকে দিল। নূপুর কিছুটা আর চোখে রাজের দিকে তাকালো, কিন্তু কিছুই বলল না। তুমি কি আমার উপর রেগে আছো বাবুই পাখি? নূপুরের হাত দুটোতে ধরে রাজ বলল, রাগ করবো কেন? রাগ করার মতো কোনো কারণ আছে নাকি? আমি জানি তুমি রাগ করে আসো। বিশ্বাস করো, গতকাল দুপুরে ওই কথাগুলো রাগের মাথায় বলেছি। খুব বিজি ছিলাম তো, তাই রাগটা সামলাতে পারিনি। মাফ করে দাও বাবুই পাখি, প্লিজ। বুঝলাম, ফ্রেশ হয়ে আসো, খাবে। এখনো রাগ করে আসো? বললাম তো তখন মাথা ঠিক ছিল না। কখন? গতকাল দুপুরে? আর রাতে? মানে রাত 1টায় যখন মাতাল হয়ে বাসায় ফিরলা, আমাকে আর আমার বাবাকে নিয়ে আজে বাজে কথা বললা, আমাকে আমার বাবার খোটা দিলা, তখনও কি কাজের প্রেসারেই বলেছিলা? ভ্রুকুচকে কথাগুলো বলল নূপুর। রাজ কিছুক্ষণ মুখে হাত দিয়ে কি যেন ভাবল, তারপর বলল, এগুলো আমি বলেছি নাকি? আমি কি তোমাকে বানিয়ে বলছি নাকি? গতকাল সন্ধ্যায় আমার এক বন্ধু তার বাসায় একটা পার্টি দিয়েছিল। ওরা আমাকে সেখানেই জোর করে ড্রিঙ্কস করিয়েছে। বিশ্বাস করো। ওকে, যাও বাথরুমে, ফ্রেশ হয়ে আসো। রাজনূপুরকে আলতো করে জড়িয়ে ধরে একটা চুমু দিল। তারপর ফ্রেশ হতে চলে গেল। বিকেল 5টায় নূপুর ছাদের এক কোণায় বসে আছে। আজ বাবা মায়ের কথা খুবই মনে পড়ছে তার। খুব করে দেখতে মন চাইছে তাদেরকে, কিন্তু কিভাবে দেখবে? তারা যে নূপুরকে প্রত্যাখ্যান করেছে। ভাবতেই দুচোখ বেয়ে পানি পড়তে লাগলো নূপুরে। হঠাৎ করে ভাবলো, দেখতে না পারুক, তাদের খবর তো নিতেই পারে। আজ সন্ধ্যায় রাজ বাসায় চলে এসেছে। নূপুর ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, আজ এত তাড়াতাড়ি চলে এলে যে, কেন? তুমি খুশি হওনি? আমার খুশি আর অখুশিতে কি হবে? তোমার বাসা, তোমার যখন ইচ্ছা তখন আসবা। আমি বলার কে? হুম, বুঝেছি। আমার বউটা আমার সাথে অভিমান করে আছে। বউ গো, মাফ করে দাও না। আর এমন হবে না, প্রমিস। নূপুর কোনো সাড়া দিল না রাজের কথায়। রাজ আবারও বলল, মাফ করনি বউ। এই দেখো কানে ধরেছি, আর এমন করব না। বলে রাজ বাচ্চাদের মতো কান ধরে উঠবোস করতে থাকলো। নূপুর এইবার আর না হেসে পারল না, ফিক করে হেসে দিল। নূপুরের হাসি দেখে রাজ যেন হাঁপ ছেড়ে বাঁচল। কান থেকে হাত নামিয়ে নূপুরের পাশে গিয়ে বসল। ওর হাত দুটো নিজের দুহাতে বন্দি করল রাজ। অভিমান কমেছে দেখছি বইয়ের। যাই হোক, বাঁচলাম। এবার কমলেও পরের বার কিন্তু কমবে না বলে দিলাম। পরের বার অভিমান করার সুযোগ তুমি পাবেই না বউ। মানে মানে হলো, পরের বার আমি এমন কিছু করবই না যাতে তুমি অভিমান করতে পারো। রাজ হাসল। নূপুরও হাসল। পরের দিন খুব সকালে ঘুম থেকে উঠল নূপুর। ফ্রেশ হয়ে নামাজ পড়ে ঝটপট রান্না করে নিল সে। রাজকে অফিসে বিদায় দিয়ে নিজেও তৈরি হয়ে নিল নূপুর। তারপর কোথায় যেন বেরিয়ে গেল। সকাল 9টা 30। গার্লস স্কুলের সামনে প্রায় 15 মিনিট ধরে দাঁড়িয়ে আছে নূপুর। অপেক্ষা করছে, কিন্তু অপেক্ষার প্রহর কাটছে না তার। আরো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ঠিক 9টা 25 মিনিটে নূপুরের মুখে হাসি ফুটল। মনে হয় অপেক্ষার প্রহর কেটেছে তার। নীরা স্কুলের কাছে আসতেই বড় বোন নূপুরকে দেখতে পেল।
খানিকটা অবাক হলো, সাথে অনেক খুশি। দৌড়ে নূপুরের সামনে গিয়ে দাঁড়ালো নীরা। আপু, তুই কেমন আছিস? বলেই নূপুরকে জড়িয়ে ধরে কেঁদে দিল নীরা। ভালো আছি রে, তুই কেমন আছিস? জানি না। তুই কি জানিস না তোকে ছাড়া আমি কেমন থাকতে পারি? কাছিস কেন পাগলি? এই তো আমি এসেছি, আবার চলে যাবি সেটাও আমি জানি। মাথা নিচু করে বলল নীরা। বিয়ে যখন করেছি যেতে তো হবে। আচ্ছা বাদ দে, তোর খবর কি বল? লেখাপড়া ভালোভাবে করছিস নাকি আগের মতোই ফাঁকিবাজ করিস? আমার আর খবর এই চলছে আর কি। এভাবে বলছিস কেন? ভালোভাবে লেখাপড়া কর। বাবা মা তোর ওপর খুব ভরসা করে রে, সেটা নষ্ট করিস না। যাই হোক, বাবা মার কি খবর রে? ভালো আছেন ওনারা? হ্যাঁ, ভালোই আছে। আমার কথা কিছু বলে না? নীরা মাথা নিচু করে আছে, কিছু বলছে না। কি রে, কথা বলছিস না কেন? মানে, কি বলবো আপু, বুঝতেছি না। বলতে হবে না রে, আমি সব বুঝেছি। ওনারা তো আমাকে প্রত্যাখ্যান করেছে, তাহলে আর আমার কথাই বা জিজ্ঞেস করবে কেন? আমিও যে কি বোকা। বলেই হালকা হেসে নিজের মাথায় টোকা দিল নূপুর। নীরা কিছু বলছে না। আচ্ছা যাই রে, অনেকক্ষণ হয়েছে এসেছি, তুই ভালো করে পড়িস। আমার মতো ভুল করে বাবা মায়ের মনে কষ্ট দিস না। বলি নূপুর সেখান থেকে চলে এলো। এতক্ষণ নিজেকে নীরার সামনে স্বাভাবিক রাখলেও এখন আর নিজেকে শান্ত রাখতে পারছে না। পুরোটা রাস্তা কাঁদতে কাঁদতে বাসায় এসেছে নূপুর। ধীর পায়ে নিজের বাসার সামনে এসে দাঁড়ালো নূপুর। আস্তে আস্তে বাসার ভেতরে প্রবেশ করলো। দরজার সামনে এসে কিছুটা অবাক হলো সে। বাইরে যাওয়ার সময় সে তো দরজা লক করে গিয়েছিল, কিন্তু এখন দরজা খোলা কেন? হয়তো মনের ভুলে খোলা রেখে গিয়েছিল। এসব চিন্তা করতে করতে ভেতরে প্রবেশ করে দরজাটা লক করে দিল নূপুর। ড্রয়িং রুম পেরিয়ে নিজের রুমে যাবে, তখনই দেখতে পেল সোফায় রাজ বসে আছে। কিছুটা অবাক হয় সে। এত তাড়াতাড়ি তো কখনো বাসায় আসে না। রাজের পাশে গিয়ে বসল নূপুর। কি ব্যাপার, আজ এত তাড়াতাড়ি চলে এলে যে? কেন? আমি আসা দিয়ে তোমার কি কোনো সমস্যা হয়েছে? মানে, আমি কি এসব বলছি নাকি? কখনো এই টাইমে আসো না, তাই বললাম। এই টাইমে আসি না বলেই তো ভালো সুযোগ পেয়েছ। তা কতদিন ধরে চলছে এইসব? সন্দেহের চোখে শান্তভাবে জিজ্ঞেস করলো রাজ। বুঝলাম না, এইসব কি বলছো তুমি? বুঝছো না নাকি বুঝতে চাইছো না? কি হয়েছে সেটা তো বলো। কোথায় গিয়েছিলে তুমি? আমি ভুল করে আমার পাসটা রেখে গিয়েছিলাম, নিতে এসে দেখি তুমি নাই। সে 1.5 ঘন্টা ধরে বসে আছি। কার সাথে দেখা করতে গিয়েছিলে তুমি? ভুল বুঝছো কেন আমায়? আমি নীরার সাথে দেখা করতে গিয়েছিলাম। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবে না বলে দিলাম। সত্যি করে বলো, কার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছ? নেশা করে এসেছো নাকি? কি আবোল তাবোল বলছো? খানিকটা রেগে গিয়ে নূপুর বলল। কি বললি তুই? আমি নেশা করে এসেছি? বলেই নূপুরের গালে দিল ঠাটিয়ে চড়। নূপুর গালে হাত দিয়ে নির্বাক চোখে তাকিয়ে আছে রাজের দিকে। চোখ দুটো পানিতে ছলছল করছে তার। এক দৌড়ে নিজের রুমে গিয়ে দরজাটা লক করে দিল সে। সেদিন সারাদিন নিজেকে ঘরবন্দি করে রেখেছে নূপুর। রাজ চলে গিয়েছে অফিসে। অফিস থেকে ফিরেছে রাত 8টায়। তখনও নূপুরের রুম লক করা। রাজের মনের মধ্যে কিছুটা ভয় কাজ করলো। দরজার পাশে গিয়ে দাঁড়ালো রাজ। নূপুর, এই নূপুর, কথা বলো। ও পাশ থেকে কোনো সাড়া পেল না রাজ। আবারও ডাকতে লাগলো। বাবুই পাখি, আমাকে মাফ করে দাও, ভুল হয়ে গেছে আমার। তোমাকে অবিশ্বাস করা উচিত হয়নি আমার। দরজাটা খোলো লক্ষ্মীটি। এত করে ডাকার পরেও নূপুরের কোনো সাড়া পাচ্ছে না রাজ। মনের মধ্যে তার কো ডাকতে লাগলো। অনেক চেষ্টা করে দরজা খুলতে পারছে না সে। শেষে অনেক জোরে কয়েকটা লাথি দিয়ে দরজাটা ভেঙে ফেলল রাজ। রুমের ভেতরে লাইট অফ থাকায় কিছু দেখতে পারছে না রাজ। নিজের ফোনের লাইটটা জ্বালিয়ে সামনে ধরল। নূপুরকে তো দেখতে পাচ্ছে না সে। রীতিমতো ভয় পেয়ে গেল সে। ফ্ল্যাশ লাইটের আলোতে সুইচ বোর্ডটা খুঁজে লাইটটা অন করলো তাড়াতাড়ি। নূপুর বেডের অপোজিট পাশে ফ্লোরে বসে বেডে মাথা দিয়ে শুয়ে আছে। নূপুরকে দেখে যেন দেহে প্রাণ ফিরে এলো রাজ। নূপুরের পাশে গিয়ে বসে মাথায় হাত রাখলো সে। বলতে লাগলো, বাবুই পাখি, আমাকে মাফ করো। আসলে তোমায় বাসায় না পেয়ে আমার মাথা ঠিক ছিল না। তুমি তো জানোই, তুমি ছাড়া আমি অচল। তোমাকে ছাড়া আমি নিজেকে নিয়ে ভাবতেও পারি না। তাই ভয় হয়, যদি তোমাকে হারিয়ে ফেলি। এই জন্য আমি এমন করি বাবু, প্লিজ নিজের বরটাকে ক্ষমা করো। রাজ একা একা বকবক করেই যাচ্ছে, কিন্তু নূপুরের কোনো রেসপন্স পাচ্ছে না। নূপুরের মাথাটা নিচের দিকে উপর হয়ে থাকায় কিছু বুঝতে পারছে না রাজ। মাথাটা ধরে হালকা নাড়া দিতেই মাথাটা ঢলে পড়ল। অস্থির হয়ে গেল রাজ। তাড়াতাড়ি নূপুরকে পাজা কোলে করে নিয়ে বিছানায় শোয়ালো। তারপর ডাক্তারকে খবর দিল। 45 মিনিট পর ডাক্তার বসে আছে নূপুরের সামনে। আর রাজ নূপুরের পায়ের কাছে বসে আছে অনেক টেনশন নিয়ে। নূপুর এখনো সেন্সলেস হয়ে পড়ে আছে।
ডাক্তার গম্ভীরভাবে রাজকে বলল, মিস্টার রাজ, আপনি শহরে একজন নামকরা বিজনেসম্যান, কোনো কিছুর অভাব নেই আপনার। তারপর আপনার স্ত্রীর প্রেশার এত লো কেন? আর পেশেন্টের শরীর অনেক দুর্বল। এমনটা তো হবার কথা না। আসলে সারাদিন বাসায় একা থাকি তো, তাই হয়তো ঠিক মতো খাওয়া দাওয়া করে না। এমনটা বললে তো হবে না। আপনি ওনার স্বামী, ওনার ভালো মন্দ আপনাকেই দেখতে হবে। তা আপনি যত ব্যস্ততার মাঝে থাকুন না কেন, যাই হোক, ওনাকে স্বাভাবিক করার জন্য ঠিকমতো খাওয়াতে হবে। সেটা অবশ্যই টাইম মেনটেন করে খাওয়াতে হবে। আর ওনার এনার্জির জন্য ফলমূল খাওয়াবেন, সাথে এই ওষুধগুলো। বলে প্রেসক্রিপশনটা রাজের দিকে বাড়িয়ে দিলেন ডাক্তার। ওর তো এখনো সেন্স ফেরেনি ডাক্তার। চিন্তার কারণে, ডিপ্রেশনের কারণে এমনটা হয়েছে। কিছুক্ষণ পর এমনিতেই ঠিক হয়ে যাবে। ও আচ্ছা, হুম, আমি তাহলে এবার আসি। ওনার প্রতি খেয়াল রাখবেন। বলেই ডাক্তার চলে গেল। রাজ অপলকভাবে নুপুরের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ বসে থাকার পর রাজ নিচে ফার্মেসিতে চলে গেল ওষুধ আনতে। ওষুধ নিয়ে ফিরে এসে দেখে নুপুর বিছানার এক কোনায় গুটিসুটি মেরে বসে আছে। রাজের ঠোঁটের কোণে হাসি রেখা ফুটে উঠল। দ্রুত নুপুরের পাশে এসে বসল। যাক বাবা, তোমার জ্ঞান ফিরেছে। কি টেনশনই না ছিলাম। এবার টেনশন ফ্রি হলাম। নূপুর কোনো উত্তর দিল না, ঠায় বসে রইল। রাজ নূপুরের দিকে এগিয়ে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল। নূপুরের কপালে চুমো দিল। নূপুর কিছু বলছে না দেখে রাজ বলল, ম্যাডাম, দেখছি অনেক রেগে আছে। তা ম্যাডাম, রেগে থাকলে চলবে? সারাদিন যে কিছুই খাওয়া হয়নি, খেতে হবে তো নাকি? খেয়ে নাও তুমি। নূপুর শান্তভাবে জবাব দিল, কিন্তু আমি যে আমার বউটাকে ছেড়ে খাবো না। নূপুর রাজের দিকে আহত দৃষ্টিতে তাকালো। রাজ বলল, দেখো, তোমাকে বেশি ভালোবাসি বলেই সন্দেহ করি। তোমাকে কষ্ট দিয়ে আমি কি ভালো থাকি? আমিও যে সমান কষ্ট পাই। সেই সকালে তোমাকে কষ্ট দিয়েছি, তাই এখন পর্যন্ত আমিও কিছু খাইনি। এখন তুমি যদি না খাও, তাহলে আমিও খাবো না বলে দিলাম। নূপুর উঠে চলে গেল। রাজ তাকিয়ে আছে নূপুরের যাওয়ার দিকে। কিছুক্ষণ পর নূপুর হাতে একটা ট্রে নিয়ে রুমে ঢুকলো। ট্রেতে এক প্লেট ভাত আর তরকারি বাটি। রাজ হাসল। নূপুর রাজের সামনে বসে ভাতে তরকারি ঢেলে মাখিয়ে রাজের মুখের সামনে ধরল। এই নাও, খাও। খাবো না। এখন তো আমিও খাবো। তাহলে খাবি না কেন? হাসি মুখে যদি দিতে তাহলে খেতাম, কিন্তু মুখটাকে এমন বানিয়ে রেখেছ। বুঝেছি, তুমি এখন আমাকে মাফ করনি, তাই খাবো না। রাজের কথায় নূপুর হাসল। নিজেও খেলো আর রাজকেও খাইয়ে দিল। দিন যেতে থাকলো। রাজ আরো ব্যস্ত সময় কাটাচ্ছে এখন। আগে তো সারাদিন ব্যস্ত থেকে রাতে বাসায় আসতো। এখন সেই সময়টাও হয়ে ওঠে না রাজের। এমনও রাত যায়। নূপুর ডাইনিং স্পেসে অপেক্ষা করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়ে। মাঝে মাঝে রাতে আসে, আবার কোনোদিন আসেও না। এখনকার প্রায় রাতগুলোই নূপুর নির্ঘুম কাটায়। সেদিন মার্কেটে যাচ্ছিল নূপুর কিছু নর্মাল ড্রেস কেনার জন্য। বাসা থেকে বের হয়ে রিকশায় উঠবে, এমন সময় মাথা ঘুরে পড়ে গেল এবং সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ল। বাসার দারোয়ান সহ আরো কয়েকজন মিলে বাসার ভেতরে নিয়ে গেল তাকে। দারোয়ান সাথে সাথে নিয়ে ডাক্তারকে নিয়ে গেল। ততক্ষণে বাকিরা চলে গেছে। ডাক্তার চেক আপ করছে। ততক্ষণে নূপুরেরও সেন্স ফিরে এসেছে। ডাক্তার গম্ভীর মুখে নূপুরকে জিজ্ঞাসা করলো, আপনার স্বামী কোথায়? উনি তো এখন অফিসে। কোনো সমস্যা হয়েছে? সমস্যা তো একটা হয়েছে, খুব গম্ভীরভাবে বললেন ডক্টর। কি সমস্যা? আমাকে বলুন প্লিজ। খানিকটা ভয় পেয়ে বলল নূপুর। সমস্যাটা হলো, আপনি মা হতে যাচ্ছেন। নূপুর খুশিতে কেঁদে দিল। কি বললেন? সত্যি বলছেন তো? হুম, 100%। এখন থেকে কিন্তু নিজের প্রতি এক্সট্রা কেয়ার নিতে হবে। হুম। কিছুক্ষণ পর ডাক্তার চলে গেল। নূপুরের মন আজ অনেক খুশি। যেদিন সে রাজকে বিয়ে করেছিল, সেদিনও সে এতটা খুশি ছিল না। আজ যতটা না খুশি সে, অপেক্ষা করছে রাজের। যদিও এখন আর রাজের জন্য তেমনভাবে অপেক্ষা করে না, তবুও আজ অপেক্ষার প্রহর গুনছে সে। কখন সে রাজকে সংবাদটা দিবে? রাজ নিশ্চয় অনেক খুশি হবে। এসব ভাবতে ভাবতেই খুশিতে আটখানা হয়ে যাচ্ছে নূপুর। অপেক্ষার প্রহর গুনতে গুনতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল। রাজের কোনো খবর নেই। রাজের নাম্বারে সেই সমানে কল করে যাচ্ছে, কিন্তু ফোন অফ। বারবার কল দিয়েও রাজকে পাচ্ছে না সে। আজ প্রথম সে রাজের অফিসের নাম্বারে ফোন করলো নূপুর। জানতে পারল রাজ নাকি বিকেল 5টায় বেরিয়ে গেছে। শুধু আজ না, প্রতিদিন নাকি সে এই টাইমে অফিস থেকে চলে যায়। নূপুর চিন্তায় আছে, এত আগে বেরিয়েছে তাহলে কোনো বিপদ হলো না তো রাজের? আর প্রতিদিন যদি 5টায় চলে আসে, তাহলে অফিস থেকে তাহলে বাকি সময় সে কোথায় থাকে? আর মাঝে মাঝে রাতে বাসায় ফিরে না, তাহলে কোথায় যায় সে? ভাবছে, কিছু কোনো উত্তর পাচ্ছে না নূপুর। তখনই কলিং বেল বেজে উঠল।
খুশিতে নূপুর তাড়াতাড়ি দৌড়ে গিয়ে দরজাটা খুলল। মুহূর্তেই খুশি মুখটা কালো হয়ে গেল তার। দারোয়ান চাচা দাঁড়িয়ে আছে দরজার সামনে। চাচা, আপনি এত রাতে? হ মা, আমারই তো ডাক্তার সাহেব ওষুধ আনতে কইছিল, তখন তো আনি নাই, তাই অহন ওষুধ নিয়ে আনলাম। এই নেন, ধরেন। আচ্ছা চাচা। দারোয়ান চাচা চলে যেতেই নূপুর দরজা লাগিয়ে এসে শুয়ে পড়ল। খিদে পেয়েছে তাই তাই খেতে ইচ্ছে করছে না। ঘুমিয়ে পড়ল নূপুর। যখন ঘুম ভাঙল দেখল 12টা 30 বাজে। রাজ এখনো আসেনি। এদিকে খিদেও পেয়েছে খুব। উঠে কিচেনে গেল নূপুর। সেখান থেকে খাবার নিয়ে খেতে বসলো। খাবার গলা দিয়ে নামছে না তার, তবুও জোর করে খেল। এখন যে তার ভেতরে আরেকটা প্রাণ আছে। পরের দিন সন্ধে 7টায় রাজ বাসায় ফিরে। বাসায় এসে ক্লান্ত দেহ নিয়ে সোফায় বসে আছে রাজ। নূপুর এক গ্লাস পানি হাতে নিয়ে রাজের পাশে এসে বসে। এই নাও, পানিটা খেয়ে নাও। রাজ এক ঢোকে সবটা পানি শেষ করে ফেলে। নূপুর শান্তভাবে কিছুক্ষণ রাজের দিকে তাকিয়ে থাকে। তারপর শান্ত গলায় জিজ্ঞেস করে, কোথা থেকে আসলা? কোথা থেকে আসলাম মানে? অফিস থেকে এসেছি। আচ্ছা, কাল থেকে তুমি অফিসেই আসো? রাতে অফিসেই থেকেছো তাই না? কি বলতে চাও তুমি? কাল কোথায় গিয়েছিলে? কোথাও যায়নি। কাজ করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল। কখন যে ডেস্কে মাথা রেখে ঘুমিয়ে গিয়েছিলাম বুঝতেই পারিনি। ঘুম ভাঙলে দেখলাম সকাল হয়ে গেছে, তাই একেবারে আজকের অফিসটা করে এলাম। আজকাল বিকেল 5টায়ও অনেক রাত হয়ে যায়, তাই না? নূপুরের কথায় রাজ কিছুটা চমকে উঠল। কয়েকটা ঢোক গিলে বলল, কি বলছো এইসব? বিকেল 5টায় কোথায় গিয়েছিলা? অফিসে তো ছিলাম। কেন শুধু শুধু এইসব বলছো? আমি তোমার অফিসে ফোন দিয়েছিলাম। সেখান থেকে জানতে পেরেছি তুমি 5টায় অফিস থেকে বেরিয়েছো। তুমি প্রতিদিন বিকেল 5টায় অফিস থেকে বের হও। কোথায় যাও তুমি? এমনও তো রাত যায়, তুমি বাসায় ফিরো না। থাকো কোথায় সারা রাত? তুমি কি আমাকে সন্দেহ করছো? সন্দেহ করার মতো বিষয় হলে সন্দেহ করব, এটাই স্বাভাবিক, তাই না? এখন বলো, তুমি যাও কোথায়? এখন কি তোমার কাছে আমার কৈফিয়ত দিতে হবে? আমি তোমার কাছে কৈফিয়ত চাচ্ছি না। স্ত্রী হিসেবে তোমার ব্যাপারে জানার অধিকার আমার আছে। রাজ এইবার রেগে গেল। রেগে গিয়ে বলল, আমার যেখানে খুশি সেখানেই যাব। যখন খুশি তখন বাসায় আসবো। তোর বাপের কি? তুই মেয়ে মানুষ, মেয়ে মানুষের মতোই থাকবি। আমার বাসায় থাকিস, আমার টাকায় ফুর্তি করিস, আবার আমার সাথেই গরম দেখাস? এত বড় সাহস তোর! দ্বিতীয়বার এই সাহস দেখাবি, অবস্থা খারাপ হয়ে যাবে বলে দিলাম। আমার মাথা গরম করবি না। যত সব, আমার টাকায় পুষছি, আবার আমার সাথেই বাড়াবাড়ি। বলেই বের বের করতে করতে রুমে চলে গেল রাজ। নূপুর আগের জায়গাতেই ঠায় দাঁড়িয়ে আছে। কথাগুলো তার মাথার ওপর দিয়ে যাচ্ছে। এইটা কি সেই রাজ যে রাজ আমার সাথে উচ্চস্বরে কখনো কথা বলেনি? এইটা কি সেই রাজ যে রাজ আমাকে না দেখে এক মুহূর্ত থাকতে পারেনি? এইটা কি সেই রাজ যে রাজ আমাকে খুশি রাখার জন্য আমার ইচ্ছে পূরণের জন্য কত কিছু করেছে? ভাবতে পারছে না নূপুর। চোখের পানিগুলো বাদ মানছে না। অন্য একটা রুমে গিয়ে বসলো নূপুর। কি করে পারলো রাজ আমাকে টাকার খোটা দিতে? আমি তো ওর বউ, তাহলে ও আমাকে টাকা দিয়ে পুষছে কিভাবে? কাঁদছে নূপুর। কাঁদতে কাঁদতে মাথাটা ব্যথা করতে লাগলো। না খেয়ে ঘুমিয়ে পড়ল সে। পরের দিন বেলা 10টায় ঘুম থেকে উঠল নূপুর। ঘড়ি দেখেই চোখ ছানা পড়া। তাড়াতাড়ি উঠে রাজের রুমে গেল। রাজ নেই, হয়তো অফিসে চলে গেছে। নিমিষেই মনটা খারাপ হয়ে গেল নূপুরের। খুব খিদেও পেয়েছে। রাত থেকে কিছু খায়নি তো। ওয়াশরুমে ঢুকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বেরিয়ে এলো নূপুর। ফ্রিজ থেকে আগের খাবার বের করে গরম করে খেয়ে নিল সে। এখন কিছুটা ভালো লাগছে নূপুরের। আবার রাতের কথা মনে পড়তেই মুহূর্তেই মনটা খারাপ হয়ে গেল তার। একটা চেয়ার নিয়ে বারান্দায় গিয়ে বসল সে। চোখ বুজে বসে আছে আর আগের কথাগুলো স্মৃতিচারণ করছে। মাথা ব্যথাটা এখনো কমেনি, বরং বেড়েই চলেছে। নূপুর রুমে গেল মাথা ব্যথার ওষুধ খুঁজতে, কিন্তু পাচ্ছে না। ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলতে খুঁজল প্রথমে, কিন্তু পায়নি। তারপর ওয়ার্ড্রোবের একটা ড্রয়ারে খুঁজে না পেয়ে যখন দ্বিতীয় ড্রয়ারটা খুলল, কিছু একটা দেখে চমকে গেল সে। তাড়াতাড়ি কাগজটা হাতে নিয়ে পুরোটা দেখল নূপুর। নূপুরের মাথায় বাজ পড়ল। চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়তে থাকলো। রাজ এখন আর নূপুরকে চায় না। কিন্তু কেন চায় না? সে কি রাজের অযোগ্য? নাকি ওর প্রতি রাজের আর ভালোবাসা নেই? সে কি পুরনো হয়ে গেছে? কাছে নূপুর। রাজ কি করে পারল এই ডিভোর্স পেপারটা তৈরি করতে? হ্যাঁ, ডিভোর্স পেপার। রাজা নূপুরের ডিভোর্স পেপারটায় ওয়ার্ড্রোব থেকে পেল নূপুর। কিছু ভাবতে পারছে না সে। মাথার যন্ত্রণাটা আরো বেড়ে গেছে। কিন্তু মনের যন্ত্রণা, সেটা কিভাবে প্রকাশ করবে সে? না, রাজের সাথে তার আলাপ করতেই হবে। এখন যে তার মধ্যে আরেকজন আছে, রাজ তো সেটা জানেই না। জানলে হয়তো এরকম করবে না।
হয়তো রাগের বশে এটা করেছে। নানা রকম ভাবে সান্ত্বনা দিচ্ছে নূপুর নিজেকে, তবুও শান্তি পাচ্ছে না সে। চোখগুলো বাদ মানছে না। বিকেল 5:20। রাজ বাসায় চলে এলো। আজ এত তাড়াতাড়ি বাসায় আসা দেখে কিছুটা অবাকই হলো সে, তবুও কিছু বলল না। আজ যে অনেক কিছু বলতে হবে রাজকে। রাজ ফ্রেশ হয়ে এসে বিছানায় গায়ে এলিয়ে দিল। নূপুর কিছুক্ষণ পর রুমে এসে রাজের পাশে এসে বসলো। রাজ আর চোখে দেখল, কিন্তু কিছু বলল না। নূপুরই বলল, আজ কি তোমার শরীর খারাপ? না। কেন এত তাড়াতাড়ি চলে এলে যে? তাতে তোর কোনো প্রবলেম? তোকে আগে বলেছি আমার বাসা, আমার যখন খুশি তখন আসবো। এভাবে বলছো কেন? আমি তো এমনি জিজ্ঞাসা করলাম। রাজার কিছু বলল না। নূপুর আবার বলল, তোমাকে কিছু বলতে চাই, তাড়াতাড়ি বলো। এইটা কি? ডিভোর্স পেপারটা রাজকে দেখিয়ে বলল নূপুর। নূপুরের হাতে পেপারটা দেখে কিছুটা অবাক হলো রাজ। তারপর নিজে বলল, দেখে যখন ফেলেছ তাহলে ঢং করছো কেন? বুঝতে পেরেছ নিশ্চয়ই। এইটা কি? রাজের এরকম উত্তরে নূপুর অনেকটাই অবাক হলো। বলল, কি বলছো তুমি রাজ? তুমি আমাকে ভালোবেসে বিয়ে করেছ, তোমার জন্য আমি সবকিছু ছেড়েছি, আর তুমি এখন আমাকে ডিভোর্স দিতে চাচ্ছ রাজ? আমি কি অন্যায় করেছি বলো? কেঁদে দিল নূপুর। কাঁদবি না বলে দিলাম। তোর এইসব ঢং দেখলে আমার গা জ্বলে। আমি ঢং করছি? তা নয় তো কি। আর আমার কথা শুনে রাখ, আমি তোকে নিয়ে থাকতে পারবো না। এই ব্যাপারে সাইন করে এখান থেকে বিদায় হ। তোকে আমার আর সহ্য হচ্ছে না, বুঝেছিস? অনেক সহ্য করেছি। পাগল হয়ে গেছে তুমি? কোথায় যাব বলো? তোমাকে বিয়ে করেছে বলে আমার পরিবার আমাকে প্রত্যাখ্যান করেছে। তুমি ছাড়া আমার আর কেউ নেই। আর তুমি তো আমাকে ভালোবাসো। তাহলে কেন এমন করছো বলো? কেঁদে কেঁদে বলল নূপুর। ভালোবাসা? তোকে ভালোবাসবো আমি? কি যোগ্যতা আছে রে তোর? তোর বাবা তো তোকে তার সবকিছু থেকে বঞ্চিত করেছে। কিছুই নেই তোর, শুধু তোর শরীরটা ছাড়া। এটা আমার আর লাগবে না। টাকা ছড়ালে তোর চেয়ে আরো ভালো সুন্দরী শরীর পাবো। অস্ফুট স্বরে কেঁদে দিল নূপুর। চেঁচিয়ে উঠল সে, কে বলছো কি রাজ? তুমি কি সেই রাজ যে আমার বাবার সম্পদ না? আমাকেই ভালোবেসেছিলা, আর আমি তোমার বিবাহিত বউ। আমার সাথে তুমি অন্য মেয়েদের তুলনা দিচ্ছ? ছি, ছি। যত ইচ্ছা করতে থাকো। শুনে রাখ, তুই এখন আমার কাছে শুধুমাত্র একটা বোঝা। তোকে তোর বাবা সেদিনই আমার কাছ থেকে কিনে নিয়েছিল, যেদিন তোর বাসায় গিয়েছিলাম। মনে করে দেখ, তোকে আর তোর মাকে রুমে পাঠিয়ে আমাকে একা তার সামনে রেখেছিল। আর আমাদের মধ্যে তোকে নিয়ে দরদাম হচ্ছিল। পুরো 20 লাখ টাকার বিনিময়ে তোর বাবার কাছে আমি তোকে বেচে দিয়েছিলাম। আর সেই তুই আমার কাছে সেদে সেদে আসলি। আমি আর কি, মাগনা জিনিস তো আর কেউ ছাড়ে না। তাই আমিও তোকে বিয়ে করে নিলাম। এখন তোকে আমার আর ভালো লাগে না। তুই চলে যা। কোথায় যাবি না যাবি সেটা তোর ব্যাপার। তবে যাওয়ার আগে এই ব্যাপারে সাইন করে দিয়ে যা। নূপুর অবাক চোখে রাজের দিকে তাকিয়ে আছে। আজকের রাজকে সে আগের রাজের সাথে কোনোভাবে মিলাতে পারছে না। আর সামান্য টাকার জন্য সে আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করলো। সেদিনকে এই জন্যই বাবা বারবার রাজকে লোভী বলছিল। কাছে নূপুর, মুখে কোনো কথা নেই। ছলছল চোখে তাকিয়ে আছে রাজের দিকে। রাজ সেদিকে ভ্রুক্ষেপ না করে অন্যদিকে তাকিয়ে আছে। মুখে তার তাচ্ছিলের হাসি। নূপুর কাঁপা কাঁপা হাতে কলমটা হাতে নিল। পেপারটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সই করে দিল সে। আজ রাজ মুক্ত। কিন্তু নূপুর, সে কি করবে? ভাবতে পারছে না সে। নূপুরের সিগনেচার দেওয়া হলেই রাজ ওর হাত থেকে টান দিয়ে পেপারটা নিয়ে নিল। মুখে তার বিজয়ের হাসি। নূপুর চলে যাবে বলে দরজার দিকে পা বাড়ালো। দরজার কাছে গিয়েও আবার রাজের দিকে এগিয়ে আসলো। রাজকে উদ্দেশ্য করে বলল, রাজ, হ্যাঁ বলো। আজ থেকে তো তুমি মুক্ত, তাই না? তাহলে তো আজ তুমি অনেক খুশি। এখন থেকে আর আমার মতো একটা বোঝাকে নিজের টাকায় পুষতে হবে না, তাই না? অবশ্যই নিজের টাকা বলছি কেন, এইটা তো তোমার ভালোবাসার বিক্রির টাকা, যেটা নিঃসন্দেহে অবৈধ, তাই না? রাজ কিছু বলল না, শুধু নূপুরের কথাগুলো বোঝার চেষ্টা করছে। নূপুর আবারও বলতে লাগলো, রাজ, আজ আমি কোথায় যাব আমি জানি না। কারণ আমার পরিবার তোমার কারণে আমাকে প্রত্যাখ্যান করেছে। সেখানে যাওয়ার কোনো অধিকার আমার নেই। ছিলে তুমি, সেই তুমি আমাকে আজ টাকার জন্য প্রত্যাখ্যান করলে। একটা কথা জানো তো, কাউকে কষ্ট দিয়ে কেউ সুখী হয় না। তবে আমি চাই তুমি খুব সুখী হইও। কারণ আমি যে তোমাকে বড্ড ভালোবাসি। আমার প্রিয় মানুষগুলো আমাকে প্রত্যাখ্যান করেছে। আর আমি আজ নিঃস্ব, একা। শুধু একটা কথাই বলবো, তোমাকে যেন কখনো কারো কাছ থেকে প্রত্যাখ্যিত না হতে হয়। এইটার যে অনেক কষ্ট, সেটা তুমি সহ্য করতে পারবে না। ভালো থেকো তুমি। বলে দৌড়ে বাসা থেকে বেরিয়ে গেল নূপুর, এক অজানা উদ্দেশ্যে। রাজু তো অবাক চোখে ওর যাওয়া দেখছে।
এক সপ্তাহ হলো নূপুর চিটাগাংয়ের একটা ভাড়া বাসায় উঠেছে। সাথে টাকা করে কিছুই নেই, তাই নিজের শরীরের গয়নাগুলো বিক্রি করে বাসার অ্যাডভান্স সহ আরো 3 মাসের ভাড়া অগ্রিম দিয়ে রেখেছে। বলা তো জানা, পরে যদি ম্যানেজ করতে না পারে বাকি টাকাগুলো দিয়ে কোনো মতে চলছে সে। ফাঁকে ফাঁকে একটা জবের অনুসন্ধান করছে। এভাবে 15 দিন কেটে যায়, কিন্তু কোনো জব সে পায় না। একদিন মোবাইলে বিক্রয়.com সফটওয়্যারে চাকরির অনুসন্ধান করছিল সে। হঠাৎ তার নজর যায় একটা চাকরির বিজ্ঞাপনে। একটা কোম্পানিতে রিসেপশনিস্ট পদে লোক নিয়োগ দিচ্ছে তারা। নূপুর ডিটেলসে গিয়ে দেখলো সেখানে সেই কোম্পানির ফোন নাম্বারও দেওয়া আছে। নূপুর সাথে সাথে সে নাম্বারে ডায়াল করলো। একটা পুরুষ রিসিভ করলো। তার কাছ থেকে ডিটেলসে জানলো। পরদিন সেই কোম্পানিতে যোগাযোগ করার জন্য বলল। তবে সমস্যা হলো আরেক জায়গায়। সেই কোম্পানিতে জব করতে হলে সার্টিফিকেটের কপি, চেয়ারম্যান সার্টিফিকেট, অরিজিনাল কপি প্লাস জন্ম নিবন্ধন বা ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে। চিন্তায় পড়ে গেল নূপুর, কারণ সবগুলো সার্টিফিকেট রাজের বাসায় আছে। কি করে আনবে সেগুলো? তাহলে কি জবটা পেয়েও হাতছাড়া হয়ে যাবে? মাথা কাজ করছে না নূপুরের। কি করবে সে? এরকম একটা জব সহজে পাওয়া মুশকিল। আর তাছাড়া নূপুর এখন চিটাগাঙে, আর রাজের বাসা ঢাকায়। পেপারগুলো কালেক্ট করা এতটাও সোজা না। কি করা যায় ভাবতে লাগলো নূপুর। হঠাৎ তার মাথায় একটা আইডিয়া এলো। কাউকে পাশে না পেলেও দারোয়ান চাচাকে সে নিশ্চয়ই পাবে। উনি নূপুরকে নিজের মেয়ের মতো দেখেন। তিনি নূপুরকে নিশ্চয়ই সাহায্য করবেন। নূপুর সাথে সাথে কোম্পানির লোকটার কাছে ফোন দিয়ে 2 দিন সময় চেয়ে নিলেন। লোকটিও সময় দিল। নূপুর সাথে সাথে রওনা দিল ঢাকার উদ্দেশ্যে। বিকেল 4টা 45 মিনিটে নূপুর ঢাকায় গিয়ে পৌঁছালো। একটা রিক্সা নিয়ে রাজের বাসার সামনে গেল সে। বাসার সামনে যেতে দারোয়ান চাচাকে দেখতে পেল সে। মুখে একটা হাসি ফুটে উঠল তার। রিক্সা ভাড়া মিটিয়ে চাচার সামনে গেল সে। দারোয়ান চাচা অনেকটাই অবাক নূপুরকে দেখে। মারে, তুমি কই থেকে আইলা এতদিন পর? সে অনেক কথা চাচা। আপনি ভালো আছেন তো? আমার আর ভালো মন্দ, চোখের সামনে কত ভালো মন্দ ঘটে, দেখতেও কাঠের মতন ধাউন লাগে। এইটারই কি ভালো কয়? থাক না চাচা এইসব। এখন আপনার কাছে এসেছি, আমাকে একটা কাজ করে দিতে হবে। কি কাজ কও মা? তোমার মতো একটা ভালো মায়ের লাইগা যদি কিছু করতে পারি তাহলে একটু শান্তি পামো। নূপুর দারোয়ান চাচার কথায় স্বস্তির নিঃশ্বাস ফেলল। নূপুর চাচাকে বিস্তারিত সব বলল। সার্টিফিকেটের ফাইলটা কোথায় আছে সেটাও বলে দিল। চাচা বলল, সব তো বুঝলাম মা, কিন্তু ওই ঘরে আমি ঢুকবো কেমনে? নূপুর কিছুটা হেসে নিজের সাইড ব্যাগ থেকে একটা চাবি বের করলো। চাচাকে সেটা দিয়ে বলল, এইটা রাজের ঘরের ডুপ্লিকেট চাবি। এইটা আমার কাছেই থাকতো। ভেবেছিলাম ফেলে দিব, ফেলবো করে ফেলা হয়নি। আজ কাজে লেগে গেল। আপনি তাড়াতাড়ি গেলে নিয়ে আসুন, রাজ হয়তো এসে পড়বে। নূপুরের কথা মতো দারোয়ান চাচা রাজের রুমে গেল। অনেক খুঁজে শেষে ফাইলটা পেল। ফাইলটা হাতে নিয়ে হাসি মুখে রুম থেকে বেরিয়ে এলেন তিনি। রুমটা আগের মতো লক করে নিচে ফিরে এলেন। ওনার হাতে ফাইলটা দেখে হাসি দিল নূপুর। ফাইলটা নিজের হাতে নিয়ে চাচাকে আবারও ধন্যবাদ জানালো নূপুর। এমন সময় একটা গাড়ি আসলো। গাড়িটা দেখে নূপুর একটা পিলারের পিছনে গিয়ে লুকালো। বাসার গেটের সামনে এসে গাড়িটা স্লো হলো। আর দারোয়ান চাচা গিয়ে গেটটা খুলে দিল। নূপুর স্পষ্ট রাজকে দেখতে পেল। রাজকে দেখে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল চোখ দিয়ে। তখনই চোখ গেল রাজের পাশের সিটে বসা একটা মডার্ন মেয়ের দিকে। মেয়েটা খুব ঘনিষ্ঠভাবে রাজের সাথে মিশে আছে। মেয়েটাকে দেখে নূপুরের বুকে গভীর ব্যথা অনুভব করলো। ওরা গাড়ি নিয়ে ভেতরে গেলে গেটটা লাগিয়ে দিল দারোয়ান। ততক্ষণে পিলারের পিছন থেকে নূপুরও বেরিয়ে এলো। দারোয়ান চাচা নূপুরের মুখ আর চোখ দেখে বুঝে গেল মেয়েটা কান্না করেছে। সে বলল, কান্দাসো কেন মা? কই, কাঁদছি না তো। চোখে কি যেন পড়েছে। মারে, এমনি এমনি বুড়ো হয়নি। তোমার মুখ দেখে বুঝেছি কেন কান্দাসো। ওই মায়াডারে নিজের স্বামীর পাশে দেখা তোমার কষ্ট লাগতেছে, তাই না? কিন্তু কি কমো মা, তুমি যাওনের পর থেকে সাহেব প্রায় ওই মায়াডারে নিয়ে বাসায় আহে। কইতে খারাপ লাগতাছে তাও কইতাছি। কোনো কোনো দিন ওই মায়াডা রাতে আসে, আরেকবার সকালে সাহেবের সাথে যায়। নূপুর কাছে চাচার কথা শুনে, কিন্তু কাঁদলে আর কি হবে? রাজ যদি এই মেয়েটাকে নিয়ে সুখে থাকে তাহলে থাকুক, আর আমি ওদের মাঝে আসবো না। কথাগুলো মনে মনে বলছে আর কাঁদছে নূপুর। কান্না থামিয়ে চাচাকে বলল, চাচা, আমাকে আর একটা কাজ করে দিতে হবে। কও মা, কি করতে হইব? আমাকে একটা চেয়ারম্যান সার্টিফিকেট এনে দিতে হবে। এখন তো আর আনা যাইব না মা, কাল আনতে হইব। এখন তো পরিশোধ বন্ধ করে দিছে। কাল? কিন্তু এখানে যে কাল পর্যন্ত থাকার জায়গা আমার নেই চাচা। কোথায় থাকবো? মা গো, আমি গরিব হইতে পারি,
কিন্তু তুমি যদি আমার এই চাচা হিসেবে মাইনে থাকো, তাহলে আমার মতো এক গরিবের বাসায় থাকতে পারবা। নূপুর একটা কৃতজ্ঞতার হাসি দিয়ে বলল, এই পৃথিবীতে আমার কেউ নেই চাচা, কিন্তু এতদিন পর মনে হচ্ছে আমার জন্য কেউ থাকুক আর না থাকুক, আপনার মতো একজন চাচা আমার আছে। কিন্তু মা, এইগুলান দিয়ে তুমি কি করবা? চাকরি করবো চাচা, না হলে চলবো কিভাবে? আর আমার যে সন্তান আসবে তারই বা কি হবে? কিন্তু এই শরীর নিয়ে কাম করবা কেমনে মা? আল্লাহ সহায় হলে সব পারবো। এইটা ঠিক কইছো মা, আল্লাহ চাইলে সবই সম্ভব। সেদিন রাতে নূপুর দারোয়ান চাচার বাসায় গিয়ে থাকে। পরের দিন দারোয়ান চাচা রাজের কাছ থেকে জরুরি কাজের কথা বলে 2 ঘন্টার ছুটি নিয়ে ইউপি থেকে নূপুরের জন্য চেয়ারম্যান সার্টিফিকেট নিয়ে আসে। নূপুর অনেক কৃতজ্ঞতা জানিয়ে চিটাগাং ব্যাক করে বিকেলে। পরের দিন সবকিছু নিয়ে সে অফিসে যায় নূপুর। নানান ধরনের ফর্মালিটি কমপ্লিট করে জবে জয়েন করে নূপুর। তার কাজটা হলো রিসিপশন রুম মেনটেন করা। স্যালারি ধরা যায় 20,000 টাকা। তবে ভালো কাজ দেখালে পারলে সামনে স্যালারি আবার বাড়বে, এই আশ্বাস নূপুরকে দেওয়া হয়। জবটা পেয়ে নূপুর অনেক খুশি হয়। মনে হতে থাকে সে যেন চাঁদ হাতে পেয়েছে। দিন যেতে থাকে, নূপুরও কাজের মধ্যে ডুবে আছে। সারাদিন কাজ, আর দিন শেষে বাসায় এসে একাকী সময় যাপন। রাতের আধারে অতীতের কথা ভেবে চোখের পানি নষ্ট করা, এইটা যেন নূপুরের নিত্যদিনের সঙ্গী। নূপুর এখন 4 মাস চলছে। স্যালারির টাকা দিয়ে নূপুর তার অনাগত সন্তানের জন্য ঘর গোছাচ্ছে। সে চায় না তার সন্তান কোনো কিছুর অভাব বোধ করুক। তাছাড়া নিজের সন্তানকে অনেক বড় করতে চায় নূপুর, তাই টাকা জমা করছে সে। প্রতিদিনের মতো আরেকটা দিন শুরু হয় নূপুরের। ভোর 5টায় ওঠে সে। ফ্রেশ হয়ে নামাজ আদায় করে রান্না বসায়। রান্না হলে টিফিন ক্যারিয়ারে লাঞ্চের খাবার নিয়ে খেতে বসেছে। খাওয়া কোনো মতে শেষ করে অফিসে দৌড়ায় নূপুর। খুব তাড়াহুড়ো করে যাওয়ায় অফিসের চেয়ারে বসে হাঁপাতে থাকে সে। এমন সময় একটা মেয়ে এসে নূপুরের সামনে দাঁড়ায়। মেয়েটা নূপুরের কলিগ, নূপুরের সমবয়সী হবে। এই কদিনে দুজনের খুব ভাব হয়ে গেছে। সে নূপুরকে জিজ্ঞেস করে, কি রে, এইভাবে হাঁপাচ্ছিস কেন? সে কিছু না, তাড়াহুড়ো করে এসেছি তো তাই। এত তাড়াহুড়ো করে আসতে গেলি কেন? অফিস টাইম হওয়ার এখনো 15 মিনিট বাকি, আস্তে ধীরে আসতে পারতি। ও, খেয়াল করিনি, ঘড়ি দেখিনি তো, তাই সময়টা দেখতে পারিনি। আচ্ছা যাই হোক, আমার কাল ছুটি লাগবে, ছুটি চাইলে দিবে তো? তুই ছুটি দিয়ে কি করবি? দরকার আছে, দেবে কিনা বল। জরুরি হলে তো অবশ্যই দিব। তুই জিএম স্যারের সাথে কথা বলে দেখ। হুম, আচ্ছা। নূপুর তার কাজ শেষ করে জিএম স্যারের রুমে গেল। জিএম স্যার ফাইল চেক করছিল। নূপুর গিয়ে নক দিল। আসতে পারি স্যার? আসো, গম্ভীর গলায় বললেন জিএম স্যার। স্যার, একটা কথা ছিল, বলে ফেলো। ফাইল দেখতে দেখতে বললেন তিনি। আসলে স্যার, আগামীকাল আমি আসতে পারবো না, আমতা আমতা করে বলল নূপুর। নূপুরের এই কথায় জিএম সাহেব মুখ তুলে তাকালেন। আসতে পারবে না কেন? একটু দরকার আছে। পার্সোনাল কিছু? পার্সোনাল আবার পার্সোনাল নাও, এরকম। মাথা নিচু করে বলল নূপুর। এইটা আবার কিরকম দরকার? যাই হোক, তুমি এই কোম্পানিতে জয়েন করেছো, এখনো 3 মাস হয়নি। আমাদের কোম্পানির একটা রুলস আছে, 6 মাস না হলে আমরা কারো ছুটি মঞ্জুর করি না। তারপরও যদি কেউ বিনা নোটিশে অফিস কামাই করে তাহলে প্রথমবার বেতন থেকে কেটে নেই। পরের বার যদি এমন করে তাহলে বিনা নোটিশে তাকে বরখাস্ত করা হয়। নূপুর মাথা নিচু করে কথাগুলো শুনছিল। ছুটি সে পাবে না সেটা 100 ভাগ নিশ্চিত হয়ে গেছে নূপুর। জিএম সাহেব আবারও বললেন, তোমার যদি ছুটির বেশি প্রয়োজন হয় তাহলে হাফবেলা ছুটি পেতে পারো। চলবে হাফবেলায়? খুব চলবে, খুশি হয়ে বলল নূপুর। ওকে, তাহলে আগামীকালে সে অর্ধবেলা কাজ করে একটা অ্যাপ্লিকেশন জমা দিয়ে লাঞ্চে চলে যাও, কেমন? আচ্ছা স্যার। হুম, তাহলে এখন আসো। জি। নূপুর খুশি মনে স্যারের রুম থেকে বেরিয়ে এলো। পরের দিন অফিসে অ্যাপ্লিকেশন জমা দিয়ে লাঞ্চে বাসায় চলে আসলো নূপুর। ফ্রেশ হয়ে খেয়ে নিল আগে, খুব খিদে লেগেছিল তাই। দোকান থেকে গিয়ে একটা 2 পাউন্ডের কেক নিয়ে আসলো সে। ঘরটা সুন্দর করে সাজিয়ে নিল সে। সন্ধ্যার পরে সারা ঘরে ক্যান্ডেলস দিয়ে ভরে দিল। রাত 10টা। নূপুর কেক সামনে নিয়ে একা একা বসে আছে। সামনে একটা ছুরি। মনটা বেশ খারাপ তার। মনে হচ্ছে চোখ ফেটে এখনই পানি বেরিয়ে আসবে। নূপুর আনমনে কেক কাটার দিকে তাকিয়ে বসে আছে। অনেক কথা ভাবছে সে। নূপুর ছুরি দিয়ে কিছুটা কেক কেটে মুখে পুরে নিল। সাথে সাথে চোখ দিয়ে বৃষ্টি শুরু হলো তার, যা থামার কোনো নামই নেই। রাজ সবসময় বলতো তারা তাদের ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি ঘরোয়াভাবে কেক কেটে পালন করবে। কাউকে ইনভাইট করবে না তারা, যাতে করে ওরা নিজেরা এই সময়টা একাকী যাপন করতে পারে। আজ ওদের বিবাহ বার্ষিকী। রাজের ইচ্ছে মতোই নূপুর আয়োজন করেছে, কিন্তু রাজ নেই। নূপুর কেঁদেই যাচ্ছে। আল্লাহ কেন তাকে এত কষ্ট দিয়েছে?
কেন তার কাছ থেকে আল্লাহ সব প্রিয় মানুষদের কেড়ে নিচ্ছেন? নূপুর কি অনেক পাপী, যার কারণে আল্লাহ নূপুরের উপর রাগান্বিত হয়ে নূপুরকে এই শাস্তি দিচ্ছে? সে কি কখনো এই কষ্ট থেকে রেহাই পাবে না? আজ নূপুরের খুব জানতে ইচ্ছে করছে রাজ কেমন আছে। আচ্ছা, রাজ কি আমার কথা ভাবে? আমাকে কি মিস করে? আমাকে কি খোঁজে? ধুর, আমি কি ভাবছি এইসব? আমাকে নিয়ে রাজ ভাববে কেন? রাজের জীবনে তো আমার চেয়েও ভালো কেউ আছে। নূপুর তার নিজের পেটে হাত দিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। স্পষ্টভাবে বলতে লাগলো, কি রে, তুই কখনো তোর বাবার পরিচয় জানতে চাইবি? যখন তুই তোর বাবার কথা জিজ্ঞাসা করবি, তখন আমি তোকে কি জবাব দিব? আচ্ছা, বাবার পরিচয় ছাড়া শুধু মায়ের পরিচয় কি তুই থাকতে পারবি না? নানান কথা বলতে লাগলো নূপুর। একা একা কথা বলেই যাচ্ছে আর কেঁদে চলেছে সে। যে কান্নার কোনো শেষ আছে কিনা সে জানে না। কেক সামনে নিয়ে ঘুমিয়ে পড়ে নূপুর। সারা রাত সজাগ থেকে শেষ রাতের দিকে ঘুমিয়েছে নূপুর। হঠাৎই ঘুম ভাঙল তার। ঘড়ির দিকে তাকিয়ে দেখল সকাল 10টা 15 বাজে। মাথায় বাজ পড়ল তার। এত সময় সে ঘুমিয়েছে। এখন অফিসে তো 8টায় শুরু হয়। তাহলে এখন কি হবে? ঘুম থেকে উঠে মাথায় একঝাঁক চিন্তা ভর করল তার। স্যার তো বলেছিল বিনা নোটিশে অফিস বাধা দিলে চাকরি নট হয়ে যাবে। উফ, ভাবতে পারছে না নূপুর। হঠাৎই মনে হলো আজ তো শুক্রবার, মানে অফ ডে। তাহলে তো চিন্তা কেন? হাফ ছেড়ে বাঁচল নূপুর। সারা রাত এত কান্নাকাটি আর টেনশনের কারণে দিনটার কথাও মনে ছিল না তার। দিন যেতে লাগলো। নূপুর এবার 7 মাস পেরিয়ে 8 মাসের পা দিয়েছে। এখন নূপুরের পেট অনেকটা বড় হয়ে গিয়েছে। এই অবস্থায় নূপুরের অফিস করাটাই অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। বাকি কাজের কথা না হয় বাদই দিলাম। তাই নূপুরের কলিগ সাথী নূপুর ওর বাসায় শিফট করেছে। যদিও নূপুর সেখানে যেতে চায়নি, তবুও সাথীর জোরাজোরির কারণে সে পেরে ওঠেনি। অফিস থেকে তাকে 4 মাসের চেয়ে কিছু কম, মানে 112 দিনের ছুটি দিয়েছে। এটা প্রেগনেন্সি ছুটি। কিন্তু এখনকার সময়গুলো পার করায় কষ্টকর হয়ে যাচ্ছে নূপুরের। ওইদিকে রাজ গত 2 মাস ধরে হন্যে হয়ে নূপুরকে খুঁজছে। নূপুর চলে আসার পর রাজ অনেক গার্লফ্রেন্ড জুটিয়েছিল, কিন্তু ওরা সবাই ছিল টাকার কাঙ্গাল। ওরা শুধু টাকার জন্য রাজকে সঙ্গ দিয়েছিল। যখনই রাজের ব্যবসা প্রতিনিয়ত লস হতে থাকলো, ঠিক তখনই ওর সমস্ত গার্লফ্রেন্ড ওকে ছেড়ে চলে যেতে লাগলো। রাজ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে নূপুরকে হারানোর কষ্ট। ইদানিং নূপুরকে ছাড়া সে কিছুই বুঝতে চায় না। তাই তো নাও খাওয়া ছেড়ে নূপুরকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছে। সারাদিন নূপুরকে খোঁজে আর সারা রাত বাসায় বসে বসে কাঁদে। মেয়েটা কত কষ্ট করেছে তার জন্য, শুধুমাত্র ওর ভালোবাসা পাওয়ার জন্য। নিজের ফ্যামিলির চিন্তা না করে রাজকে একাই বিয়ে করেছে সে। তার জন্য ওর ফ্যামিলিও ওকে প্রত্যাখ্যান করেছে। তারপরও মেয়েটাকে কত কষ্ট দিয়েছে সে। এইসব কথা যখনই মনে হয়, তখনই বুকে ভীষণ ব্যথা অনুভব করে রাজ। অস্ফুট স্বরে কেঁদে ওঠে সে। হাহাকার করে ওঠে তার বউ। কিছুদিন ধরে রাজ একদম খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, যার ফল হয় অসুস্থতা। এক নাগারে অনেকদিন না খেয়ে থাকার ফলে ভীষণভাবে অসুস্থ হয়ে যায় রাজ। সেদিন প্রচন্ড অসুস্থতার কারণে অজ্ঞান হয়ে যায় রাজ। তখন দারোয়ান চাচা ডাক্তারকে খবর দিয়ে রাজের বাসায় নিয়ে আসে। ডাক্তার অনেক চেষ্টার পর রাজের জ্ঞান ফেরাতে সক্ষম হয়। শরীর প্রচন্ড দুর্বল থাকার কারণে জ্ঞান হারায় সে। রাজ উঠে বালিশে হেলান দিয়ে বসে আছে, আর ডাক্তার রাজের মুখোমুখি বসে আছে। ডাক্তার বলল, কি ব্যাপার, শরীর এত দুর্বল হলো কেন? রাজ কোনো উত্তর দেয় না, চুপ করে বসে আছে। উনি আবারও বললেন, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন কেন? কিছুদিন পর বাচ্চার বাবা হবেন, সেই খুশিতে? নাকি বাচ্চার ভবিষ্যতের কথা ভেবে না খেয়ে আয় করছেন? এতক্ষণ রাজ কিছু না বললেও ডাক্তারের কথা অবাক হওয়ার চূড়ান্ত সীমানায় পৌঁছে যায় যেন। অবাক হয়ে জিজ্ঞেস করে, বাচ্চা? মজা করছেন কেন? যাই হোক, ভাবি কোথায়? ডাকুন তো, দেখি কি অবস্থা ওনার। আপনি এতটা কৃপণ হলেন কেন ভাই? ভাবি প্রেগনেন্সির বয়স তো প্রায় 8 মাস হতে চলল। এর মধ্যে একবারও চেক আপ করাতে নিয়ে গেলেন না যে? রাজ কিছু ভাবতে পারছে না। মাথার ওপর দিয়ে যাচ্ছে তার সবকিছু। কাপা কাপা স্বরে ডাক্তারকে জিজ্ঞাসা করলো, ওর প্রেগনেন্সির কথা আপনি জানেন কি করে? কি যে বলেন ভাই! গত 8 মাস আগে আমি তো আপনার বাসায় এসে ওনাকে দেখেছিলাম। হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গিয়েছিল। তাই আপনাদের বাসার দারোয়ান আমাকে খবর দিয়ে আনিয়েছিল। তখনই ওনার প্রেগনেন্সি ধরা পড়েছে। আচ্ছা, যাই হোক, নিজের প্রতি খেয়াল রাখবেন। আপনি নিজে যদি এভাবে দুর্বল আর অসুস্থ হয়ে পড়ে থাকেন, তাহলে বই বাচ্চা সামলাবেন কি করে? রাজ কিছু বলছে না। থরথর করে তার শরীর কাঁপছে। ডাক্তার বিদায় নিয়ে চলে গেছে। রাজের সেদিকে কোনো হুঁশ নেই। তার মাথায় শুধু একটা কথাই ঘুরছে, নূপুরের পেটে আমার বাচ্চা, আর আমি জানতেও পারলাম না। হাউমাউ করে ছোট বাচ্চাদের মতো কাঁদতে লাগলো রাজ। এত বড় অমানুষ সে হলো কিভাবে? এত বড় অন্যায় সে করলো কিভাবে?
নূপুর এখন কোথায় আছে, কেমন আছে, ভাবতে পারছে না কিছু রাজ। নূপুরের উপর সে কতটা অন্যায় করেছে সেটা তার মাথায় শুধু নাড়া দিচ্ছে। সহ্য করতে পারছে না রাজ। বারবার নূপুরের কথাগুলো তার কানে বাসে। বারবার তার চোখের সামনে নূপুরকে দেখতে পাচ্ছে সে। না, এত ভেবে সময় নষ্ট করলে হবে না। যেভাবে হোক নূপুরকে তার খুঁজে বের করতে হবে। কিন্তু কোথায় খুঁজবে সে নূপুরকে? নূপুর তো এই শহরের কেউ নেই। এক ছিল ওর ফ্যামিলি, তারা তো অনেক আগে ওকে প্রত্যাখ্যান করেছে। তারপর ছিল রাজ, সেও নূপুরের সাথে সেম অন্যায়টাই করেছে। এখন এই বেচারি যে আর কেউ নেই। কোথায় যাবে সে? কোথায় আছে আমার নূপুর? প্রচন্ড জোরে আর্তনাদ করে উঠল রাজ। মাথাটা ঝিমঝিম করছে রাজের। রাজ ভাবতে লাগলো, আচ্ছা, নূপুর ওর বাবার বাসায় চলে গেল না তো? শত হলেও তো কোনো বাবা মা নিজের মেয়েকে ফিরে দিতে পারবে না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে না খেয়েই নূপুরের বাবার বাসায় গেল রাজ। নূপুরের বাবা সোফায় বসে পেপার পড়ছিলেন, আর নূপুরের মা ডাইনিং টেবিলের উচ্ছিষ্ট পরিষ্কার করছিল। এমন সময় কলিং বেল বেজে উঠল। নীরার মা, দেখো তো কে এসেছে। দেখছি। নূপুরের মা গিয়ে দরজাটা খুলে দিল। দরজা খুলেই ভূত দেখার মতো চমকে উঠলেন তিনি। রাজ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ওনার সামনে। কেউ ঢুকছে না দেখে নূপুরের বাবা জিজ্ঞেস করলো, কে এসেছে নীরার মা? নূপুরের মা কিছু বলছে না। ওনার নীরবতা দেখে নূপুরের বাবা পেপারটা সোফায় রেখে নিজেই এগিয়ে গেলেন দরজার সামনে। রাজকে দেখে রাগ যেন মাথায় উঠে গেল। চিৎকার দিয়ে বলতে লাগলেন, তুমি এইখানে কেন এসেছো? রাজ কিছু বলছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নূপুরের বাবার রাগ আরো বেড়ে গেল। তিনি বলতে লাগলেন, সংসেজে দাঁড়িয়ে থাকার জন্য এখানে এসেছো, কথা বলছো না কেন? রাজ এইবার কেঁদে দিল। রাজের কান্না দেখে ওর ভ্যাবাচাকা খেয়ে গেল। নূপুরের মা রাজকে নিয়ে ঘরে এসে বসলো। নূপুরের বাবাও এসে বসলো। রাজ চোখের পানি ফেলেই যাচ্ছে। নূপুরের বাবা রেগে গিয়ে বললেন, আমাদেরকে তোমার নাটক দেখানোর জন্য এখানে এসেছো? অনেক তো হলো, আর কত তোমার এই ড্রামা দেখাবে শুনি? রাজ এবার মাথা তুলে ওনার দিকে তাকালো। বলল, নূপুর কি আপনার বাসায়? ওই মেয়ের নাম নিবে না আমাদের সামনে। আমাদের নূপুর নামে একটা মেয়ে ছিল, সে অনেক আগেই মরে গেছে। তাকে আমরা ভুলেও গেছি। নূপুরের মা রাজের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। তার মনে কো ডাকছে, তার মেয়ের কিছু হলো না তো? যতই রাগ থাকুক, মার মন তো। তিনি রাজকে জিজ্ঞাসা করলেন, কেন, কি হয়েছে নূপুরের? নীরার মা, তোমাকে কতবার বলেছি আমার সামনে ওই মেয়ের নাম নিবি না। রেগে গিয়ে বললেন নূপুরের বাবা, আপনি চুপ করুন। মেয়েটার নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, না হলে তো এমনি এমনি ছেলেটা কাঁদছে না। এই কান্নাকাটি করাটা ওর আরেকটা চাল। তুমি বুঝতে না পারলেও আমি ঠিকই বুঝতে পারছি। ওর চাল বুঝে তুমি কি করেছো শুনি? যখন তুমি এই ছেলেটার কাছ থেকে টাকার বিনিময়ে মেয়েটাকে কিনেছিলে, তখন কি মেয়েটা এইসব দেখেছিল? নাকি তুমি মেয়েটাকে সাবধান করেছিলে? বাবা হিসেবে তোমার তো উচিত ছিল মেয়েটাকে সবটা জানানো। কিন্তু জানিয়েছিলে কি? যদি জানাতে, তাহলে কি এই অঘটনটা ঘটতো? এবার নূপুরের বাবা যেন কিছুটা নত হলো। সত্যি তো, তিনি রাজের সম্পর্কে নিজের মেয়েকে অবগত করেননি। রাজে টাকার বিনিময়ে তার ভালোবাসা বিক্রি করে দিয়েছিল, সেটাও তো তিনি মেয়েকে জানাননি। জানালে তো ওই দিন এই ঘটনাটা ঘটতো না। তাহলে কি শব্দ সামার? আমার কারণে কি মেয়েটার আজ কোনো বিপদ হয়েছে? ভাবনার গভীরে চলে গেলেন নূপুরের বাবা। নূপুরের মা বাবার কাছে সবটা খুলে বলল রাজ। নূপুরের উপর কি কি অত্যাচার করেছে, কেন করেছে, সবটাই বলেছে রাজ। নূপুরের মা রাজের কথা শুনে কান্না করতে লাগলো। নূপুরের বাবার চোখেও দুফোঁটা পানি এসে গেল। আজ নিজেকে খুব দোষী ভাবছেন তিনি। উনি যদি সেদিন সবটা মেয়েকে খুলে বলতেন, তাহলে হয়তো আজ এদিন দেখতে হতো না। নূপুরকে তাড়িয়ে দেওয়ার কথা আর প্রেগনেন্সির কথাটা বলল নূপুরের মা বাবাকে। নূপুরের বাবা তো রেগে আগুন। রাজকে তিনি যা ইচ্ছে তাই বলে যাচ্ছেন। রাজ কোনো প্রতিবাদ করছে না। নূপুরের বাবা বলতে লাগলো, তোর এত বড় সাহস, আমার মেয়েটাকে ছলনা করে বিয়ে আমাদেরকে পর করে দিলি? আরে, একটা বনের পশু যদি অনেকদিন কারো কাছে থাকে, তাহলে তার জন্য তো মানুষের একটা মায়া হয়। আর আমার মেয়েটা তো জলজ্যান্ত একটা মানুষ ছিল। আমার মেয়েটার জন্য কি একটু দয়া হলো না তোর? দয়া যদি নাই হয়ে থাকে, তাহলে আমি যে তোকে এতগুলো টাকা দিলাম, সেগুলোর জন্য হলেও আমার মেয়েটাকে একটু সুখ দিতি। তুই কি মানুষ? কথাগুলো বলছে আর কাছে নূপুরের বাবা। রাজ আসামির মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কিছুই বলছে না। নূপুরের মা বলল, এখন ছেলেটার সাথে রাগারাগি করলে কি কিছু হবে? ভুল না হয় করে ফেলেছে। এখন ওই সব চিন্তা বাদ দিয়ে মেয়েটাকে তো খুঁজতে হবে নাকি? না জানি আমার মেয়েটা কোথায় আছে, কতই কষ্ট না জানি করছে পেটের বাচ্চাটাকে নিয়ে। নূপুরের মা ফুপিয়ে কাঁদতে লাগলো। নূপুরের বাবা
রাজকে উদ্দেশ্য করে বলল, আগে আমার মেয়েটাকে পাই, তোকে পরে দেখব। বলেই হনহন করে রুম থেকে বেরিয়ে গেল নূপুরের বাবা। রাজও কিছুক্ষণ সেখানে থেকে বেরিয়ে এলো। এরপর থেকে শুরু হলো নূপুরকে খোঁজা। এদিকে রাজ খুঁজছে তো ওদিকে নূপুরের বাবা খুঁজছে। আর নূপুরের মা ঘরে বসে শুধু কাঁদে। একদিন নূপুরের মা বসে কাঁদছিল। তখন নূপুরের ছোট বোন নীরা এসে মায়ের পাশে বসে। জানো মা, একদিন আপু আমার সাথে আমার স্কুলে দেখা করতে এসেছিল। নূপুরের মা চমকে নীরার দিকে তাকায়। কবে এসেছিল আমার নূপুর? কয়েক মাস আগে এসেছিল তোমাদের খবর নিতে। কিছু বলেনি? হ্যাঁ, জিজ্ঞাসা করেছিল তোমরা কেমন আছো। আমি বলেছিলাম ভালোই আছো। আর কিছু বলেনি রে মা। খুবই উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করলো নূপুরের মা। জিজ্ঞেস করেছিল মা, তোমরা ওর কথা কিছু বলো কিনা, আপুকে মনে করো কিনা, সেসব জিজ্ঞাসা করেছিল। মাথা নিচু করে বলল নীরা। নীরারের কথায় নীরার মা দীর্ঘশ্বাস ফেলল। কারণ ওনারা তো কখনোই নূপুরের কথা মুখেও আনেনি। আজ 7 দিন পার হয়ে গেল। নূপুরের বাবা ও রাজ এখনো নূপুরের কোনো হদিশ পায়নি। সন্ধ্যায় নূপুরের বাবা ক্লান্ত দেহ নিয়ে বাসায় এসে সোফায় বসলো। নূপুরের মা ধীরে ধীরে নূপুরের বাবার পাশে বসলো। নূপুরের বাবা একটু নড়েচড়ে উঠল। কি গো, মেয়েটার কোনো খবর পেলে? না, কত জায়গায় খুঁজলাম, কেউই ওর কোনো সন্ধান দিতে পারল না। একবার কি পুলিশে জানিয়ে দেখবা? দেখি কি করা যায়। সারাদিন কত জায়গায় ঘুরলে, খিদে পেয়েছে নিশ্চয়ই, চলো খেয়ে নাও। খেতে ইচ্ছে করছে না নূপুরের মা? মেয়েটার জন্য খুব চিন্তা হচ্ছে। আজ আমার কারণে। হু হু করে কেঁদে দিল নূপুরের বাবা। নূপুরের মায়েরও বুকটা ফেটে কান্না আসে। কিন্তু তবুও নিজেকে শক্ত রাখলেন তিনি। তার স্বামী এমনিতেই ভেঙে পড়েছে। এখন যদি সেও কাঁদে, নিজের স্বামীকে সামলাতে পারবে না নূপুরের মা। রাজঘরের এক কোনায় বসে আছে। তার চোখে এখন পানির ধারা বয়ে চলেছে। রাজের হাতে একটি ফ্রেম। রাজ আর নূপুরের বিয়ের ছবি। ছবিটা নূপুর বাসা থেকে বেরিয়ে আসার পরেই স্টোররুমে ফেলে রেখেছিল। আজ অনেক খুঁজে সেটা বের করলো রাজ। এই ছবিটা বুকে নিয়ে রাত কাঁদছে। নূপুরকে খুঁজে পাচ্ছে না সে। কিন্তু নূপুরকে যে তার লাগবেই। অনেক কথা বলার আছে তার। তাকে যে নূপুরের কাছে মাপ চাইতেই হবে। কাঁদছে রাজ। হঠাৎই কি যেন মনে হলো তার। দৌড়ে গিয়ে রুমের ওয়ার্ড্রোবের কাপড় বের করতে লাগলো। কিছু খুঁজছে সে, কিন্তু পাচ্ছে না। আলমারি, শোকেস, ওয়ার্ড্রোব, টেবিল, বিছানার নিচ, কিছুই বাদ রাখছে না সে, কিন্তু পাচ্ছে না। অস্থির হয়ে যাচ্ছে রাজ। কোথায় আছে ফাইলটা? নূপুর যাওয়ার সময় তো নেয়নি, তাহলে গেল কোথায়? তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে নিচে গেল রাজ। দারোয়ান চাচা গেটের সামনে বসে ঝিমোচ্ছে। রাজ ওনাকে জাগিয়ে তুললেন। চাচা, চাচা। ধরফড়িয়ে উঠল দারোয়ান সাহেব। কি হয়েছে? আমাদের বাসায় কেউ আইছিল? না তো, এই কদিনে কেউ তো আসেনি। কেন বাবা, কি হয়েছে? মনে করে দেখেন চাচা, কেউ আসছে কিনা। না, আসলে ফাইলটা গেল কোথায়? কিসের কথা কইলেন বাবা? একটা ফাইল, যেটাতে নূপুরের আইডেন্টি সহ সব পেপার ছিল। সে আপনি বুঝবেন না। ওইগুলো তো নূপুর মা এসে নিয়ে গিয়েছিল। আনমনে দাঁড়িয়েছিল রাজ। দারোয়ানের কথা শুনে চমকে উঠল রাজ। দারোয়ানকে বলল, কি বললে চাচা? নূপুর এসেছিল? আমার নূপুর এসেছিল? কবে এসেছিল? আমাকে কেন বললেন না? বাপজান, আপনি তো তখন অন্য মায়ারে নিয়ে ব্যস্ত ছিলেন। তখন আপনারে কইলে আপনি খুশি হওয়ার বদলে আরো রাগ হইতেন। রাজ অবাক চোখে দারোয়ানের দিকে তাকিয়ে বলল, কবে এসেছিল? আপনি ওরে বাসা থেকে বাইর করণের 15 দিন পর আইছিল। চাকরি করব বইলা এগুলান নিতে আইছিল। আমারে দিয়ে আনাইছিল এগুলা। রাজ কাছে যে নূপুর ছোট থেকে বড় হয়েছে রাজকন্যার মতো, যে বাবার বাসায় কখনো নিজের হাত দিয়ে ভাত খায়নি, সেই নূপুর আজ চাকরি করে। প্রেগনেন্সি অবস্থায় চাকরি করছে। এত কষ্ট করছে আমার নূপুর। আর্তনাদ করে উঠল রাজ। কাঁদতে কাঁদতে দারোয়ানকে জিজ্ঞাসা করলো, চাচা, আপনি কি জানেন নূপুর কোথায় গেছে? মানে আপনার কাছে কি কিছু বলেছে? হ বাবা, মায়াডা চিটাগাং থাকে, কইছিল ওখানেই চাকরি হয়েছে। রাজ চিটাগাং নামটা শুনেই নিজের রুমে দৌড় দিল। রুমে গিয়ে একটা শার্ট পরে ওয়ার ড্রয়ার থেকে কিছু টাকা আর ফোনটা নিয়েই বেরোলো চিটাগাং এর উদ্দেশ্যে। গেট থেকে বেরোবার সময় দারোয়ান জিজ্ঞাসা করলো, এত রাতে কই যাইতেছেন বাবা? চিটাগাং, নূপুরকে খুঁজতে। বলেই আর কোনো জবাবের অপেক্ষা না করে ছুটতে লাগলো রাজ। দারোয়ান চাচা পিছন থেকে অনেক ডাকছে, কিছু একটা বলবে বলে, কিন্তু ওনার কথাকে পাত্তা না দিয়েই ছুটে গেল রাজ। রাতের বাসে চিটাগাং গেল রাজ। বাস থেকে যখন নামলো তখন রাত 4টা বাজে। এত রাতে নূপুরকে তো আর খোঁজা যাবে না, কিন্তু কি করবে এত রাতে? আশেপাশে তাকালো রাজ। পাশেই ছোট্ট টঙের উপর একটা দোকান দেখতে পেল সে।
সামনে দুইটা বেঞ্চ পাতা। সেখানে গিয়ে বসলো রাজ। চোখগুলো বন্ধ হয়ে আসছে তার। দুইটা বেঞ্চ পাশাপাশি রেখে তার উপর শুয়ে পড়ল রাজ। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে তলিয়ে গেল সে। একটা পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে নূপুর। চোখে তার পানি। সেই পানি শান্ত নদীর মতো বয়ে চলেছে। নূপুর সেখানে দাঁড়িয়ে থেকে নিজের পেটের দিকে বারবার তাকাচ্ছে। তারপর পেটের উপর নিজের হাত রাখলো। নিজের পেটে নিজে কতক্ষণ হাত বোলালো সে। সেই সাথে কান্না তো আসে। নূপুর পেটের দিকে তাকিয়ে বলল, দেখ না, আমি কতটা দুঃখী। এখন তুইও আমার মতোই দুঃখী হলি। আমার বাবা মা থেকেও নেই, স্বামী থেকেও নেই। আজ আমি একা। আল্লাহ কেন আমার ভাগ্যটাকে তোকে দিল? আমার মতো তুইও যে এতিম। বাবা থেকেও যে আজ তোর বাবা নেই। যদি কেউ তোকে তোর বাবার পরিচয় জিজ্ঞাসা করে, তখন কি বলবি? মরে গেছে এটা বলবি? না না, সেটা কি করে হয়? উনি অনেক বছর বেঁচে থাকো, দোয়া করি। কিন্তু তাহলে কি বলবি? তোর বাবা টাকার জন্য তোর মাকে বের করে দিয়েছে, সেটা বলবি? তখন যে তোর আর তোর মায়ের অসম্মান হবে। তখন যে তোর বাবাকে সবাই খারাপ বলবে। সেটা তো আমি সহ্য করতে পারবো না। আর না তুই সহ্য করতে পারবি। তার চেয়ে সহজ উপায়, আমরা যদি না থাকি, তাহলে আর জীবনেও এইসব প্রশ্নের মুখোমুখি হতে হবে না। চল, আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাই। কি হবে রে এই পৃথিবীতে থেকে? এখানকার মানুষগুলো যে বড় নিষ্ঠুর। তুই এই নিষ্ঠুর পৃথিবীতে বড় হোস সেটা আমি চাই না। চল, আমরা চলে যাই আল্লাহর কাছে। কথাগুলো বলে নূপুর এক পা দুপা করে পাহাড়ের কিনারে এসে দাঁড়ালো। চোখ দিয়ে অঝরে পানি পড়ছেই তার। আস্তে আস্তে নিজের চোখগুলো বন্ধ করলো সে। তারপর পাহাড় থেকে একটা লাফ দিল। লাফ দেওয়ার সাথে সাথে জোরে আর্তনাদ করে উঠল নূপুর। তার রক্তাক্ত শরীরটা একটা খাদে গিয়ে পড়ল। নূপুর একটা চিৎকার দিয়ে ধরফরিয়ে ঘুম থেকে উঠে বসল রাজ। সারাটা শরীর তার ভিজে একাকার হয়ে গেছে। এরকম একটা দুঃস্বপ্ন দেখে নিজেকে ঠিক রাখতে পারছে না সে। কেন দেখলে এরকম একটা স্বপ্ন, ভাবতে পারছে না রাজ। ঘাম ঝরছে তার পুরো শরীর থেকে। নূপুরের মৃত্যু? না না, ভাবতে পারছে না রাজ। বেশ পানি পিপাসা পেয়েছে তার। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। পকেট থেকে ফোনটা বের করে দেখলো 5টা 30 বাজে। ভোর হয়ে গেছে। আফসালয় প্রায় সবকিছুই দেখা যাচ্ছে। এখন তার পানি পান করা প্রয়োজন। কিন্তু সব দোকান যে বন্ধ। খোলা থাকলে না হয় পানির একটা বোতল কিনে নেওয়া যেত। রাত সামনে এগোতে লাগলো একটু পানির সন্ধানে। কিছু দূর এগোতেই একটা পানির ট্যাপ দেখতে পেল। ওখান থেকে পানি খেতে গিয়ে দেখলো সেটা নষ্ট। পানি বের হচ্ছে না। আরেকটা গলি ধরে এগোতে লাগলো সামনে। গলির এলাকাটা মোটামুটি বস্তি টাইপের। সেখানে গিয়ে একটা টিনের ঘরের পাশে একটা টিউবওয়েলে দেখতে পেল রাজ। চোখে মুখে তার খুশির ঝলক দেখা যাচ্ছে। টিউবওয়েলের কাছে গিয়ে হাত মুখ ধুয়ে নিল রাজ। হাতে পানি নিয়ে মাথা সহ মাসে করে তৃপ্তি সহকারে পানি খেলো অনেকখানি। তারপর রওনা করলো নূপুরের খোঁজে। বেলা 12টা। সকাল থেকে এ পর্যন্ত 3-4টা কোম্পানিতে খোঁজ নিয়েছে রাজ। কোথাও নূপুরের কোনো সন্ধান পায়নি সে। বেশ খিদেও লেগে গেছে তার। একটা চায়ের দোকানে গিয়ে সেখান থেকে একটা বন্ডটি আর 1 কাপ চা নিল। খেয়ে উঠে টাকা পরিশোধ করে চলে এলো সেখান থেকে। যথেষ্ট টাকা তার কাছে থাকলেও সেটা আপাতত খরচ করতে চাচ্ছে না। অচেনা শহর, বলা তো যায় না কখন কি লাগে। সারাদিন একের পর এক কোম্পানিতে, অফিসে খোঁজ নিয়ে যাচ্ছে রাজ। নূপুরের কোনো হদিস তারা দিতে পারছে না। রাত 10টা পর্যন্ত খোঁজ নিল সে নূপুরের। অবশ্য বিকেল 5টায় অধিকাংশ অফিস কোম্পানি ছুটি হয়ে গিয়েছে। তারপরও সে খোঁজ নিয়ে গেছে। রাত 10টা। খুঁজে খুঁজে প্রচন্ড রকমের ক্লান্তি ধরে গেছে তার শরীরে। তাই আশেপাশে একটা আবাসিক হোটেলের খোঁজ করতে লাগলো সে। 8 ঘন্টা ধরে খোঁজার পর একটা হোটেল পেল সে। সেখানে গিয়ে উঠল রাজ। হোটেলে গিয়ে রাতের খাবার খেয়ে বিছানায় গা এলিয়ে দিল রাজ। যদিও খেতে ইচ্ছে করছিল না, কিন্তু না খেয়ে শরীর প্রচন্ড দুর্বল হয়ে গিয়েছিল। তাই জোর করেই কিছু খেল রাজ। বিছানায় গায়ে এলি দিতে রাজ্যের সমস্ত ঘুম এসে রাজের চোখে ভর করল। পরের দিন সকালে খেয়ে আবার খোঁজা শুরু করলো নূপুরকে। 3 দিন পর্যন্ত পুরো চট্টগ্রাম তন্ন তন্ন করে খুঁজে শেষে হতাশ হয়ে ঢাকায় ব্যাক করলো রাজ। এই 3 দিনে অনেক নূপুরকে সে পেয়েছে, কিন্তু তার নূপুরকে পায়নি। চোখে মুখে যতটা না ক্লান্তি, তার চেয়ে বেশি হতাশা। সন্ধে 7টা পর্যন্ত খুঁজে না পেয়ে বাসে আসলো রাজ। রাত 11টায় নিজের বাসায় এসে ঢুকলো সে। দারোয়ান কিছুক্ষণ করুণ চোখে রাজের দিকে তাকিয়েছিল। নূপুর গেছে পায়নি সেটা তিনি স্পষ্ট বুঝতে পারছেন। তবুও এত রাত করে তিনি আর কিছু জিজ্ঞাসা করেননি বা বলেননি। এতটা পরিশ্রম করে এসেছে, বিশ্রাম নিক বেচারা। এসব ভাবতে ভাবতেই গেটে তালা লাগিয়ে তার নিজের রুমে গিয়ে বসলেন তিনি। ওনার বিশ্রামের জন্য গেট থেকে কয়েক হাত দূরেই তাকে একটি রুম দেওয়া হয়েছে। রাস্তার রুমের বারান্দায় বসে আছে। একটা সিগারেট নিয়ে ইজি চেয়ারে বসে আছে আর চোখের পানি ফেলছে। নূপুরকে কি কি সারা জীবনের জন্য হারিয়ে ফেললো?
আর কি কখনো সে তার নূপুরকে পাবে না? নূপুর কি আর কখনো তার কাছে ফিরে আসবে না? যতই ভাবছে ততই কাছে সে। মাথাটা হ্যাং হয়ে যাচ্ছে রাজের। আচ্ছা, নূপুরকে যদি আমি ফিরে পাই তাহলে সে কি আমাকে মাফ করবে? যদি না করে? অজানা আতঙ্ক গ্রাস করছে রাজকে। মাঝরাত অব্দি চেয়ারে বসে থেকে এইসব ভেবেছে রাজ। যখন দেখলো ৩:৪৫ বাজে, তখন গিয়ে বিছানায় শুয়ে পড়ল রাজ। ঘুমিয়ে গেল সে। পরের দিন বেলা 10টায় ঘুম থেকে উঠল রাজ। উঠে ফ্রেশ হয়ে খেয়ে বের হলো রাজ। দারোয়ানের কাছাকাছি যেতেই দারোয়ান জিজ্ঞাসা করল, আম্মাজানের কোনো খবর পেলেন সাহেব? না, একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল রাজ। দারোয়ান রাজের কথায় কিছুটা হতাশ হল। তিনি রাজের দিকে অসহায়ভাবে তাকিয়ে থাকলেন। রাজ বলল, অনেক খুঁজেছি নূপুরকে, কিন্তু কোথাও খুঁজে পাইনি ওকে চাচা। কেঁদে দিল রাজ। দারোয়ান বলল, কান্দে না সাহেব। ওই দিন নূপুর মা যাওয়ার আগে আমার একটা কাগজ দিয়েছিল। বলছিল কোনো দরকার লাগে তারে কইতে। রাজ অবাক হয়ে বলল, কিসের কাগজ? দারোয়ান তার খাকি শার্টের পকেট থেকে একটা কাগজের টুকরো বের করে রাজের হাতে দিল। এই নেন বাজান, এইটাই দিছিল। রাজের চোখে আনন্দের রেখা বয়ে চলল। কাগজটা একটা ফোন নাম্বার লেখা, হয়তো নূপুরের নাম্বার। রাজ দারোয়ানকে বলল, এইটার কথা আপনি আমাকে আগে বললেন না কেন? আমি তো ওই দিন রাইতেই কইবার চাইছিলাম, আপনি তো শুনলেন না, দৌড়ে চলে গেলেন। রাজ মুচকে আসলো। নিজের মাথায় নিজে একটা টোকা দিয়ে দৌড়ে রুমে গেল। পকেট থেকে ফোনটা বের করে নাম্বারটা উঠালো। কল দিয়ে কানে ধরল সে। তার বুকের ভেতরে ধুকবুক করছে। কিছুক্ষণ কানে ধরে রাখার পর স্পষ্ট শুনতে পেল একজন সুগন্ধির নারীর আওয়াজ। তার ডায়ালকৃত নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে। দ্য নাম্বার ইউ হ্যাভ ডায়াল ইজ নট অ্যাভেলেবল অ্যাট দ্য মোমেন্ট। মুহূর্তে রাজের মুখখান মলিন হয়ে গেল। তারপরও সে বারবার নাম্বারটিতে ডায়াল করতে থাকলো। প্রতিবারই সে একথাই ভেসে আসছে। সারাদিন এক নাগারে অনেকবার ট্রাই করেও কোনো লাভ হলো না। ফোনটা এখনো বন্ধই আছে। রাজ একমতে নাম্বারের আশা ছেড়ে দিল। সে ভেবে নিয়েছে এইটাও তো এখন আর কেউ ইউজ করে না। রাজ কোনোভাবেই নূপুরের কোনো হদিশ পাচ্ছে না। যখনই কোনো একটা ক্লু পাচ্ছে সেটাতেও ব্যর্থ হচ্ছে। তাহলে কি সে নূপুরকে একেবারে হারিয়ে ফেলল? ভাবতে পারছে না রাজ। এমন সময় রাজের কোম্পানি থেকে তার ম্যানেজার ফোন দিল। যদিও পদে পদে অনেক লসের সম্মুখীন হয়েছে সে, তবুও যেটুকু বাকি আছে সেটুকু রক্ষা করতে চাচ্ছে তার ম্যানেজার। কিন্তু রাজ যেন হাল ছেড়ে দিয়েছে। সে চায় না তার এই বিজনেস, যেটা তার ভালোবাসা বিক্রির দাম দিয়ে হয়েছে, কল বেজে যাচ্ছে। সেদিকে রাজের কোনো খবর নেই। তার মাথায় শুধু ঘুরছে নূপুরের কথা। কিভাবে সে নূপুরকে খুঁজে পাবে? এই একটা প্রশ্নই তার মাথায় ঘুরপাক খাচ্ছে। বারবার রিং হয়, ঘোর কাটল রাজের। না চাইতেও ফোনটা রিসিভ করলো সে। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। ম্যানেজার সাহেব। স্যার, কিছুদিন যাবৎ অফিসে আসছেন না আপনি? কেন স্যার, কোনো সমস্যা? অযথা কথা না বলে কেন ফোন দিয়েছেন সেটা বলেন। মানে, আমাদের কোম্পানির সাথে খান গ্রুপ অফ কোম্পানির যে ডিলটা হয়েছিল কিছুদিন আগে, সেটা কিছুক্ষণ আগে ওরা ক্যান্সেল করে দিয়েছে স্যার। রাজ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। বলল, এটাই তো হওয়ার ছিল। মানে স্যার, বুঝলাম না। না, কিছু না। কিন্তু স্যার, এই ডিলটা ক্যান্সেল হয়ে যাওয়ায় আমাদের কোম্পানি তো অনেক ক্ষতি হলো। হতে দিন, বলেই ফোনটা কেটে দিল রাজ। ম্যানেজার বোকার মতো ফোনের দিকে তাকিয়ে রইলেন। আরো কয়েকদিন কেটে গেল। রাজ এখনো খুঁজে যাচ্ছে নূপুরকে। মাথায় হাত দিয়ে শুয়েছিল রাজ। এমন সময় কলিং বেল বেজে উঠল। রাজ গিয়ে দরজাটা খুলে দিতেই খুব বড়সড় একটা শক খেল। নূপুরের বাবা এসেছে, তাও রাজের বাসায়। ব্যাপারটা হজম হচ্ছে না রাজের। নূপুরের বাবাকে রাজ বলল, বাবা আপনি? খবরদার, তোর ওই নোংরা মুখে আমাকে বাবা ডাকবি না বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, ভেতরে আসুন, বসুন। তোর বাসায় আমি বসতে আসিনি। আমার মেয়ে কোথায় বল? ওকে তো আমিও খুঁজছি, পাইনি এখনো। কিভাবে বলবো ও কোথায় আছে? মিথ্যা বলবি না। তুই নিশ্চয়ই টাকার জন্য আমার মেয়েটাকে পাচার করে দিয়েছিস, তাই না? তা না হলে ওকে পাচ্ছি না কেন? কেঁদে দিল নূপুরের বাবা। রাজ অবাক হয়ে তাকিয়ে আছে নূপুরের বাবার দিকে। ওকে এতটা নিচ হয়ে গেছে যে উনি এসব কথা বলছে। রাজ বলল, আপনি এসব কি বলছেন বাবা? নূপুর আমার ভালোবাসা, আমার বউ। ওকে আমি পাচার করে দিব? কি করে সম্ভব এটা? চোখের কোণায় পানি এসে গেল রাজের। তোর এই মিথ্যে নাটক আর কত দেখাবি আমাকে? কি বললি? নূপুর তোর ভালোবাসা? তাহলে কোথায় ছিল সেদিন তোর ভালোবাসা, যেদিন আমার কাছ থেকে টাকা নিয়ে নূপুরকে বেঁচে দিয়েছিলি?
নুপুর তোর বউ? কোথায় ছিল সেদিন তোর এই স্বামীগিরি, যেদিন মেয়েটাকে অত্যাচার করে ঘর থেকে বের করে দিয়েছিলি? রাজ এসব কথা শুনে মাথাটা নিচু করে ফেলল। এইসব কথার জবাব দেবার মতো সামর্থ্য রাজের নেই, কারণ উনি তো মিথ্যে বলছে না, সত্যি তো বলছে। নুপুরের বাবার কথায় রাজের ধ্যান ভাঙল। আমার মেয়েটার যদি কোনো খোঁজ না পায়, তাহলে আমার মতো খারাপ আর কেউ হবে না বলে দিলাম। নুপুরের বাবা রেগে হনহন করে চলে গেল। রাজ ওনার যাওয়ার পথে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে আর চোখের পানি ফেলছে। নুপুরের এখন 8 মাস হয়ে আরো 15 দিন চলছে। শরীর এখন খুব ভারী হয়ে গেছে তার। তার সমস্ত দেখাশোনা এখন সাথীই করে। যদিও দিনের বেশিরভাগ সময় সাথী অফিসে থাকে, তবুও যতটুকু সময় পারে সর্বোচ্চ সেবা করে নুপুরের। দিন যেতে লাগলো। রাজু নুপুরের বাবা এখনো সমান তালে নুপুরকে খুঁজে চলেছে, কিন্তু ওর কোনো হদিশ পাচ্ছে না তারা। সেদিন নুপুরের বাবা আবারও রেগেমেগে রাজের বাসায় আসলো, কিন্তু দরজাটা ভেতর থেকে লক করা। অনেকবার কলিং বেল বাজালেও কেউ দরজাটা খুলছে না। কলিং বেল রেখে এখন দুহাতে দরজায় কড়া নাড়ছে নুপুরের বাবা, কিন্তু কারো কোনো সারা শব্দ নেই। দুহাতে দরজা ধাক্কাছে আর প্রচন্ডভাবে জোরে জোরে ডাকছে নুপুরের বাবা। চিৎকার চেঁচামেচি শুনে দারোয়ান তাড়াতাড়ি দৌড়ে ভেতরে আসলো। নুপুরের বাবাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে সাহেব? আমার মেয়েটাকে লুকিয়ে রেখে এখন ভিতরে আরামে ঘুমাচ্ছে। ওর ঘুম আমি বের করছি। বেশ রেগে কথাগুলো বলল নুপুরের বাবা। অপরাধ নিয়েন না সাহেব, রাজ বাবাজি তো নুপুর মায়ের লুকায়ে রাখে নাই। তুমি কথা বলবে না। ওই রাজকে আমার চেয়ে বেশি কেউ চেনে না। ওই আমার মেয়েকে লুকিয়ে রেখেছে। ওই একটা পাচারকারী। সাহেব, নুপুর মামনি চিটাগাং আছে মনে হয়। আর চোখে দারোয়ানের দিকে তাকালো নুপুরের বাবা। বলল, চিটাগাং? তুমি কিভাবে জানো? দারোয়ান নুপুরের বাবাকে সবটা খুলে বলল, সাথে ফোন নাম্বারটাও দিল। নুপুরের বাবা অনেকবার ডায়াল করলো নাম্বারটায়, কিন্তু ফোন অফ। নুপুরের বাবা চলে যেতে নিলে দারোয়ান পিছন থেকে ডাকলো, সাহেব। হ্যাঁ বলো। রাজবাবা যে আপনার মেয়ের সাথে যা যা অন্যায় করেছে, সেটার জন্য এখন সে অনুতপ্ত। সে চিটাগাং গিয়েও নুপুর মায়েরে খুঁজে আইছে। সে এখন তার ভুল বুঝবার পারছে। আপনারা তারে মাফ করে দেন। নুপুরের বাবা কিছু বলছে না, দাঁড়িয়ে আছে। দারোয়ান আবার বলল, আজ 3 দিন ধরে রাজবাবাজি ঘর থেকে বাইর হয় না, কিছু খায় না। আমি অনেকবার আয়সা ডাকছি, আপনি যদি একটু দেখতেন সাহেব। নুপুরের বাবা কিছুক্ষণ কি যেন ভাবল, তারপর আবারও দরজায় ধাক্কাতে লাগলো আর সামনে ডাকতে লাগলো, কিন্তু সাড়া পাচ্ছে না। কিছুটা ভয় ঢুকলো তাদের মনে। রাজ নিজের ভুল বুঝতে পেরে নিজের কোনো ক্ষতি করে দিল না তো? দারোয়ান গিয়ে বাইরে থেকে কয়েকটা লোক ডেকে আনলো। তারা এসে দরজাটা ভেঙে দিয়ে চলে গেল। দারোয়ান আর নুপুরের বাবা ভেতরে ঢুকে কাউকে পেল না। অনেক খুঁজেও কারো কোনো সাড়া শব্দ পাচ্ছে না। রাজের বেডরুমে ঢুকে খুঁজেও পেল না রাজকে। তাদের মনে কিছুটা চিন্তার রেখা দেখা দিল। তারা ঘর থেকে বেরোতে যাবে, এমন সময় দেখলো বেডের অপোজিটে আবছা কিছু একটা দেখা যাচ্ছে। নুপুরের বাবা সেখানে গিয়ে আটকে উঠল। রাজের রক্তাক্ত শরীর পড়ে আছে। দারোয়ান কেঁদে দিয়ে রাজের শরীর ঝাঁকাতে লাগলো, সাহেব, আপনার কি হয়েছে সাহেব? নুপুরের বাবা চেক করে দেখলেন রাজের নার্ভগুলো কাজ করছে কিনা। তৎক্ষণাৎ রাজকে নুপুরের বাবা তার গাড়িতে করে কাছাকাছি একটা ক্লিনিকে নিয়ে যায়। 2 দিন পর রাজ এখন অনেকটাই সুস্থ। কিছুদিন আগে নুপুরের মা বাবা আসলো রাজকে দেখতে। রাজ দুহাঁটু ভাঁজ করে তার উপর মাথা রেখে বেডের এক কোনায় বসে আছে। নুপুরের মা রাজের পাশে বসে ওর মাথায় হাত রাখলো। কারো হাতের ছোঁয়া পেয়ে রাজ মাথা তুলে তাকিয়ে দেখল নুপুরের মা। মা, আপনি? হ্যাঁ বাবা। তোমার শরীর এখন ভালো? কিন্তু এগুলো কিভাবে হলো? রাজ কিছু বলছে না, মাথা নিচু করে আছে। নুপুরের মা বাবা কারোর বুঝতে বাকি রইল না যে এটা সে নিজেই করেছে। নুপুরের মা বলতে লাগলো, বাবা, মানুষ মাত্রই ভুল। তুমিও ভুল করেছিলে, যদিও ভুল ভুলে মিথ্যে হবে। তুমি নুপুরের সাথে জঘন্য অন্যায় করেছ, কিন্তু সবচেয়ে বড় কথা, তুমি তো নিজের ভুল বুঝতে পেরেছ, তাই না? এটাই বা কয়জনে পারে? এখন তুমি যদি এমন করো, তাহলে কিভাবে হবে বলো? নুপুরের বাবার বয়স হয়েছে, উনি নিজের মেয়েকে খুঁজতে কতটুকুই বা পারবে? তোমাকেই খুঁজে বের করতে হবে আমার মেয়েটাকে। তাহলে কেন ঝকের বসে নিজের ক্ষতি করতে চাইছো? রাজ কিছু বলছে না, মাথা নিচু করে বসে আছে। নুপুরের মা রাজকে নিজ হাতে খাইয়ে দিল। তিনি নিজেই বাসা থেকে খাবার রান্না করে নিয়ে এসেছিলেন। রাজের চোখে পানি এসে গেল। রান্না ভালো হয়নি বাবা? খুব ভালো হয়েছে মা। তাহলে কাঁদছো কেন? আমার তো মা নেই, তাই এভাবে কখনো আমাকে কেউ খাইয়ে দেয়নি। মা থাকলে হয়তো ঠিকই দিত। এসব বলতে নেই বাবা, আমি তো তোমার মায়েরই মতো। সেদিনের পর থেকে নুপুরের পরিবার রাজকে মেনে নেয়। এখন ওরা নুপুরকে খোঁজার অনেক চেষ্টা করছে,
এর মধ্যে একদিন রাজ ও নূপুরের বাবা একসাথে মিলে চিটাগাং শহরটা আবারও তন্ন তন্ন করে খুঁজে আসে, কিন্তু পায়নি কোনো খোঁজ। ইদানিং নূপুরের শরীরটা বেশ ভালো যাচ্ছে না। 9 মাস পেরিয়ে গেছে, আরো অনেকদিন আগে বাচ্চা প্রসব হওয়ার সময় বোধহয় হয়ে গেছে। সাথী সকালে ওকে খাইয়ে দিয়ে অফিসে যায়, দুপুরে এসে আবারও ওকে সব করতে হয়। সাথে অনেক চিন্তায় পড়ে গেছে। তার পক্ষে সারাদিন অফিস করে বাসায় এসে ওকে দেখাশোনাটা অনেকটা চাপ হয়ে গেছে তার জন্য। কিন্তু এটাও তো অনেক কম। নূপুরের জন্য তো এখন কাউকে পার্মানেন্টলি দরকার, যে সারাক্ষণ তার দেখাশোনা করবে। কিন্তু নূপুর তো বলেছিল ওর কেউ নেই। তাহলে হঠাৎই সাথীর মনে হলো ওর মাকে তো আনাতে পারে। যে চিন্তা সেই কাজ। সাথী গ্রাম থেকে তার মাকে খবর দিয়ে আনায়। এখন সাথীর মাই সারাক্ষণ নূপুরের পাশে থাকে। একদিন নূপুর বসে বসে কাঁদছিল। সাথীর মায়ের পাশে বসে জিজ্ঞাসা করলো, মা, কাঁদতাছো কেন? গ্রামের মানুষ, তাই গ্রাম্য ভাষা। আন্টি, আপনাদের আমি কত বড় বিপদে ফেললাম। সেই সাথীকে শুরু থেকে কষ্টে ফেলেছি, এখন আবার আপনাকে। আপনারা না থাকলে যে আমার কি হতো। কি যে কমা, তুমি তো আমার সাথীর মতোই। আর কষ্ট কয় কেন? আজই তোমার জায়গায় যদি আমার সাথী থাকতো, তাহলে কি তুমি ওরে ফালাইয়া দিতা? নূপুর কিছু বলল না, শুধু কাঁদছে। কান্দো না মা, সব ভাগ্য। সাথী আমারে সবই কইছে। আসলে আল্লাহ যা করে ভালো লাইগাই করে। চিন্তা করো না মা, এই সময় চিন্তা করুন ঠিক না। তোমার হাতে তো আর বেশি দিন সময় নাই। ওনার শেষের কথাটা শুনে নূপুর চমকে উঠল। কাপা কাপা কণ্ঠে বলল, বেশি দিন সময় নেই মানে? আরে বোকা মাইয়া, ভয় পাইতেছো কেন? আমি তো বললাম তোমার বাচ্চা প্রসব হওয়ার আর বেশি দিন বাকি নাই। ও। আরো কয়েকটা দিন কেটে গেল। একদিন সকালে নূপুর বারান্দায় বসেছিল। এমন সময় হালকা পেইন শুরু হলো নূপুরের। নূপুর সেটা সাথে সাথে সাথীর মাকে জানালো। পেইন আস্তে আস্তে বাড়তে লাগলো। নূপুর এখন ভয় পাচ্ছে। ভয়ের চোটে সে তখনই সাথীকে ফোন দিয়ে সব জানালো। সাথীও দেরি না করে অফিস থেকে ছুটি নিয়ে বাসায় চলে আসলো। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, নূপুরের পেন একবার কমছে আবার বাড়ছে। চিন্তা করতে লাগলো সাথীর মা, এমন তো হওয়ার কথা নয়। এমন সময় নূপুরের আগের ফোনটাতে একটা কল এলো। কিছুক্ষণ আগেই ফোনটা অন করেছে নূপুর। নূপুর তো ব্যথায় কাতরাছে, তাই রিসিভ করতে পারছে না। তাই বাধ্য হয়ে সাথী রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? রাজ একটা মেয়ের কণ্ঠ পেয়ে উদ্বিগ্ন হয়ে বলল, কে? নূপুর? কোথায় ছিলে এতদিন? তোমার ফোন অফ ছিল কেন? তুমি কি জানো তোমাকে আমি কত খুঁজেছি? কোথায় আছো এখন তুমি? এক্সকিউজ মি, আমি নূপুর না, সাথী। আপনি কে? রাজ হতাশ হয়ে বলল, এটা তো নূপুরের নাম্বার। হ্যাঁ, নূপুর আমার কলিগ, সে সাথে রুমমেট। আপনি কে? আমি নূপুরের হাজবেন্ড। নূপুর এখন কোথায় আছে? পাগল নাকি? নূপুরের হাজবেন্ড? ও তো বলেছে ওর কেউ নেই। ও আমার উপর রাগ করে আছে। প্লিজ ওকে একটু ফোনটা দেন। নূপুর তো এখন কথা বলতে পারবে না। কেন? ওর পেইন উঠেছে। পেইন? হ্যাঁ। ওকে আমরা এখনই হসপিটালে নিয়ে যাব। রাখি। শুনুন প্লিজ। হ্যাঁ বলেন, কোন হসপিটালে নিয়ে যাবেন ওকে? প্লিজ অ্যাড্রেসটা দিন, আমি এখনই আসছি। সাথে একটা হসপিটালের অ্যাড্রেস দিয়ে ফোনটা রেখে দিল। নূপুরের পেন বেরিয়ে যাচ্ছে। সাথে গোছগাছ শুরু করলো। এইদিকে রাজ নূপুরের বাবা মাকে নিয়ে চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা দিল। হাসপাতালের করিডোরে পায়চারি করছে সাথী। আর এক কোণে ছোট একটা ব্রেঞ্চের উপর গালে হাত দিয়ে বসে আছে সাথীর মা। দুজনেরই চোখে মুখে বেশ চিন্তার ছাপ। নূপুরের অবস্থা খুবই ক্রিটিক্যাল। পেইন ওঠানামা করছে। এমন অবস্থায় রোগীর জন্য খুবই বিপজ্জনক। নর্মাল ডেলিভারি সম্ভব নয়। সিজার অপারেশন করতে হবে। কিন্তু নূপুরের শরীরে রক্তের পরিমাণ খুবই কম। এই অবস্থায় অপারেশন করলে হিতে বিপরীত হতে পারে। তাই একটা বেডে নূপুরকে শুয়ে তাকে রক্ত দেওয়া হচ্ছে। রক্ত দেওয়া শেষ হলেই নূপুরের ডেলিভারির ব্যবস্থা করা হবে। বিকেল 4:15 হাসপাতালে এসে পৌঁছালো রাজ ও নূপুরের বাবা মা। রাজ এসেই নূপুরকে তন্ন তন্ন করে খুঁজতে লাগলো, কিন্তু পাচ্ছে না। আর সাথে মেয়েটিকেও তো চেনে না রাজ, শুধু তো হসপিটালের ইনফরমেশনটা নিয়েছিল। সবাই মিলে খুঁজছে। রাজ একটা মেয়ে আর মহিলাকে পাশ করে সামনে এগিয়ে গেল। পিছনে নূপুরের বাবা মা। ওই দিক থেকে খোঁজে আবার পিছনে আসলো রাজ। ওপরে নিচে কোনো দিকে বাদ রাখছে না রাজ। নূপুরের সে নাম্বারটায় আবারও কল করলো রাজ। কিন্তু এখন আবার ফোন অফ বলছে। মাথা কাজ করছে না রাজের। নূপুরের বাবাও অস্থির হয়ে নিজের মেয়েকে খুঁজছে। সাথে নূপুরের মা। রাজ আবারও মেয়েটিকে পাস করে যেতে লাগলো। তখনই সামনের কেবিনে তার নজর গেল। থরথর করে কাঁপতে লাগলো রাজ। তার হার্টবিট বেড়ে গেল।
রাজের এই অবস্থা দেখে নূপুরের বাবা মা রাজের চোখ বরাবর নিজেরাও কেবিনে তাকালো। নূপুরের মা নূপুর বলে একটা চিৎকার দিয়ে নূপুরের মাথার কাছে গিয়ে বসলো। এতক্ষণে সাথী আর সাথীর মাও উঠে এলো। তারা বেশ বুঝতে পারছে তারাই নূপুরের মা বাবা আর হাজবেন্ড। নূপুরের বেডের সামনে নূপুরের বাবা আর রাজ দাঁড়িয়ে আছে, আর মাথার কাছে নূপুরের মা বসে আছে। সবার চোখেই পানি, সেই সাথে নূপুরের চোখেও পানি। কিন্তু বেচারির শরীরটা এতই দুর্বল হয়ে গেছে যে একটা কথাও বলতে পারছে না, শুধু চোখ দিয়ে পানি পড়ছে। মা বলতে লাগলো, মারে, কত কষ্ট না তোকে দিয়েছি, তাই বলে এভাবে আমাদের ছেড়ে চলে আসবি? একবার আমাদের কাছে গিয়ে দেখতি, রাগের মাথায় তোকে কতই না কথা বলেছে তোর বাবা, সেটা কেন মনে আঁকড়ে ধরে এতদিন কষ্ট পার করলি? কাছে নূপুরের মা। নূপুর শুধু অস্ফুট স্বরে বলল, মা। নূপুরের বাবাও কাছে। তিনি বললেন, শুধু শুধু আমার কারণেই তোর এত কষ্ট। সেদিন যদি সবটা তোকে বলতাম, তাহলে আজ হয়তো এত কষ্ট পেতে হতো না তোকে। আমাকে মাফ করে দে মা। নূপুর কাছে, কিছু বলছে না। এমন সময় নার্স এলো। কেবিনে এত মানুষ আর কান্নাকাটি দেখে তিনি বললেন, আরে আরে, কি করছেন কি? কে আপনারা? আমরা নূপুরের বাবা মা, আর ওর নূপুরের হাজবেন্ড। যাই হোক, রোগীর শরীর এমনিতেই খারাপ, তার উপর আপনারা যদি এরকম কান্নাকাটি করেন, তাহলে সেটা ওনার উপর মানসিক প্রভাব ফেলবে। কিছুক্ষণ পর ওনার অপারেশন। আপনারা এখন এখান থেকে বের হন। নূপুরের মা বলতে লাগলো, আমরা কান্নাকাটি করব না, আমরা বের হচ্ছি, কিন্তু ওকে দুটো কথা বলতে দিন। রাজকে দেখিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু বেশি কথা বলা যাবে না। নার্স চলে গেল। সাথে নূপুরের বাবা মাও বেরিয়ে এলো। নূপুরের বেডের সামনে একটা চেয়ারে নূপুরের হাত ধরে বসে আছে রাত। মাথা নিচু করে বসে আছে, কিছু বলতে পারছে না। বুক ফেটে কান্না আসছে তার। অনেক কষ্টে রাজ বলল, নূপুর। নূপুর ছলছল চোখে রাজের দিকে তাকিয়ে আছে, কিছু বলছে না। রাজ আবারও বলল, নূপুর, ভালোবাসি তোমায়। তোমাকে হারিয়ে বুঝতে পেরেছি তুমি আমার জন্য কি ছিলে। জানো, যখন বুঝতে পারলাম তোমাকে ছাড়া আমি অচল, তখন থেকেই তোমাকে পাগলের মতো খুঁজে আসি। অনেক কষ্টে তোমাকে পেয়েছি নূপুর, আমাকে মাফ করে দাও প্লিজ। নূপুর কিছু বলছে না, অন্যদিকে তাকিয়ে আছে। রাজ আবারও বলল, জানি অনেক অন্যায় করেছি, জানি ক্ষমার অযোগ্য, তবু বলছি আর কখনো এরকম করব না। কথা দিচ্ছি আর কোনোদিন তোমাকে কোনো কষ্ট দেব না। নূপুর মুখ ফিরাচ্ছে না, অন্যদিকে তাকিয়ে কাঁদছে সে। রাজ বুঝতে পারছে না কি করবে। বাবুই পাখি। রাজের এই কথায় নূপুর আচমকা রাজের দিকে তাকালো। রাজ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে হাসল। কিছুক্ষণ পর নার্স এসে নূপুরকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। বাইরে সবাই চিন্তায় মগ্ন, সবার চোখে মুখে চিন্তার রেখা। কিছুক্ষণ পর ওটি থেকে ডাক্তার বেরিয়ে এলো। সবাই বেশ হয়ে ডাক্তারের দিকে তাকিয়ে আছে। রাজ তাড়াতাড়ি ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে ডাক্তার? নূপুরের কিছু হয়নি তো? রোগীর গার্ডিয়ানকে বেশ গম্ভীরভাবে জিজ্ঞেস করলো ডাক্তার। কেন, কি হয়েছে? নূপুরের মা জিজ্ঞাসা করলো। দেখুন, রোগীর অবস্থা খুবই খারাপ। আমরা যে কোনো একজনকে বাঁচাতে পারবো। এখন আপনারা কাকে বাঁচাতে চান, রোগীকে নাকি বাচ্চাকে? আমার বাচ্চার দরকার নেই, নূপুরকে বাঁচান ডক্টর, আনমনে বলল রাজ। নূপুরের বাবা মা অবাক চোখে ডাক্তারের দিকে তাকিয়ে আছে। আপনারও কি তাই চান? নূপুরের মা বাবাকে উদ্দেশ্য করে বলল ডাক্তার। নূপুরের মা থরথর করে কাঁপছে। এত কষ্ট করেছে মেয়েটা, সবাই যখন মেয়েটাকে বের করে দিয়েছে, তখনও মেয়েটা বাচ্চাটাকে আগলে রেখেছে। এখন এত কষ্টের পরও যদি মেয়েটার বাচ্চাটা না পায়, তবে কি হবে মেয়েটার? ভাবতে অস্ফুট স্বরে কাঁদল নূপুরের মা। ডাক্তার বলল, আমাদের হাতে বেশি সময় নেই, প্লিজ তাড়াতাড়ি বলুন। আমার মেয়েটাকে বাঁচান ডক্টর, আমার মেয়েটাকে বাঁচান। কেঁদে কেঁদে বলল নূপুরের মা। ডাক্তার চলে গেল। সেদিন মুহূর্তেই থমকে গেল সবার জীবন। এক মুহূর্তেই সব পাল্টে গেল। পরের দিন কবরের সামনে দাঁড়িয়ে আছে রাজ, নীরা ও নূপুরের মা বাবা। রাজ জ্যান্ত লাশের মতো দাঁড়িয়ে আছে সেখানে। নীরা নূপুরের মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, চোখে সবার পানি। কিছুক্ষণ আগে নূপুরকে এখানে কবর দেওয়া হয়েছে। গতকাল নূপুরকে বাঁচাতে পারেনি ডাক্তারেরা। একটা ফুটফুটে মেয়ে জন্ম দিয়ে চির বিদায় নিয়েছে মেয়েটা। নূপুরের মা বাবা কাছে, সাথে নীরাও কাছে। রাজ এখন কবরের সামনে বসে অতীত হাতড়াচ্ছে। আচ্ছা রাজ, আমি যদি কখনো মারা যাই, তুমি কি আমাকে ভুলে যাবে? এসব বলছো কেন হঠাৎ? না, মানে জানতে চাইছি আর কি। বলো না, ভুলে যাবে আমাকে? হ্যাঁ, ভুলেই তো যাব। তুমি মারা গেলে আমি তোমার কথা ভেবে কি একা একা জীবন কাটাবো নাকি? আরেকটা প্রেম করব, নয়তো বিয়ে করব, আর আমি ভূত হয়ে তোমার আর ওর মেয়ের ঘাড় মটকাবো, বলে দিলাম। বেশ খেপে গিয়ে বলল নূপুর।
রাজ হাসে নূপুরের কথায়। নূপুর এবার আরো রেগে গেল, বলল, খুব মজা পাবি তখন, তাই না? নতুন মুখ পাবে তখন, কত আনন্দ। আমি তো এখন পুরনো হয়ে গেছি, ভালো লাগে না এখন আর আমাকে, তাই তো? যাও ব্রেকআপ। একদম এই কথাগুলো বলে উঠে চলে যাচ্ছিল রাজ। রাজ নূপুরের হাত চট করে ধরে ফেলল, টেনে নিয়ে বলল, বাবুই পাখি, রাগ করছো কেন? আর এমন অদ্ভুত কথাই যা বলছো কেন? তুমি কি জানো না তোমাকে আমি কতটা ভালোবাসি? তোমাকে ছাড়া যে আমি অচল। আর কখনো এমন কথা মুখে আনবা না বলে দিলাম। তাহলে যে বললা আর একটা প্রেম করবা, আর একটা বিয়ে করবা। তোমাকে খ্যাপানোর জন্য বললাম। তোমাকে খ্যাপাতে যে আমার খুব ভালো লাগে। কথাগুলো বলেই হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে রাজ। নূপুর রেগে মেগে বলল, কি কি বললা তুমি? সত্যি তো বললাম, তাই না? ঠিক আছে, যদি কোনোদিন আমি মরে যাই তাহলে দেখে নিও, সত্যি সত্যি ভূত হয়ে তোমার ঘাড় মটকাবো। হুঁ। ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো রাজ। যদিও সেদিন নূপুরকে সে মিথ্যে সান্ত্বনা দিয়েছিল, কিন্তু আজ সে মিথ্যে মিথ্যে কষ্ট পাচ্ছে না। আজ কষ্টে বুকটা ফেটে যাচ্ছে রাজের। অঝরে কাঁদতে লাগলো সে, বলতে লাগলো, বাবুই পাখি, কেন এমন করলে আমার সাথে? কেন? আমি না হয় খারাপ ছিলাম, তাই তোমাকে কষ্ট দিয়েছি, কিন্তু তুমি তো অনেক ভালো একটা মেয়ে। তাহলে আজ কেন আমাকে এত বড় কষ্ট দিলে? কেন আমাকে কষ্টের সাগরে ভাসিয়ে দিয়ে গেলে? কেন তোমাকে ভালোবাসার আর একটা সুযোগ আমাকে দিলে না? আমি সেদিন অন্যায় করেছিলাম, খুব অন্যায় করেছিলাম। তার জন্য আজ আমাকে এত বড় শাস্তি কেন দিলে? আমি এখন কিভাবে থাকবো? কাকে নিয়ে থাকবো? তুমি ছাড়া যে আমি অচল। কেন আমাকে এভাবে একা ফেলে চলে গেলে? এতটা স্বার্থপর কেন হয়ে গেলে? একটু কি মায়া হলো না আমার জন্য? কাঁদতে থাকলো রাজ। তার কান্না যেন আজ শেষ হতেই চাইছে না। নূপুরের বাবা নীরার কোল থেকে বাচ্চাটা নিল, ধীর পায়ে এগিয়ে গেল রাজের দিকে। রাজ কবরের সাইডে বেড়ার সাথে মাথা লাগিয়ে কাছে। নূপুরের বাবা রাজের পিঠে হাত রাখল। রাজ মাথাটা তুলে আবারও হাউমাউ করে কাঁদতে লাগলো। বাবা, ও আমাকে ছেড়ে চলে গেছে, ও আমার আসবে না কোনোদিন। নূপুরের বাবাও কেঁদে দিল। বাচ্চাটাকে নূপুরের বাবা রাজের কোলে দিল। রাজ এক দৃষ্টিতে বাচ্চাটার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর বলল, জানিস বাবু, তোর মাটা না খুবই অভাগী ছিল রে। দেখ না, আমাকে ভালোবাসার অপরাধে তোর নানা নানু ওকে প্রত্যাখ্যান করলো। সেই আমি, টাকার জন্য সেই আমিও বেচারিকে প্রত্যাখ্যান করেছি। ও কত বড় অভাগিনী দেখ, আজ এই পৃথিবীটা ওকে প্রত্যাখ্যান করেছে। রাজ এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। সে দৃষ্টিতে আজ নেই কোনো ভাষা, আছে শুধু হাহাকার। সমাপ্ত।